উম, ফেসবুকে, হ্যাঁ ফেসবুকে আসছে। ভাই লাইভ কি স্টার্ট হয়েছে? হ্যাঁ ভাই, শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে ভাই, আমরা একটু ওয়েট করে দেখি সবাই এর ভিতরে জয়েন হয়ে নিক। ভাই আমরা 2 মিনিট ওয়েট করি, তারপর ভাই আমরা আস্তে আস্তে স্টার্ট করি। ফেসবুকে তো ভাই মাত্র শুরু করছি, একটু মানে আস্তে আস্তে জয়েন হচ্ছে ওরা। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই। ওকে ওকে ভাই। হুম হুম, ওকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা জৈব রসায়নের পার্ট 1 টাস্কে করা ট্রাই করব। তো তোমরা তোমাদের যত ফ্রেন্ড আছে সবাইকে একটু মেনশন করে জানিয়ে দাও, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লাসগুলো শুরু করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো ক্লাস শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলি। অর্গানিক কেমিস্ট্রি মোটামুটি অনেক ভালো বড় একটা চ্যাপ্টার এবং তোমাদের অনেকের একটা ভীতির একটা চ্যাপ্টার। সো আমি তোমাদেরকে বলবো যে আমরা অর্গানিক কেমিস্ট্রির উপরে 5টা বা 6টা যতটাই ক্লাস নেই না কেন, তোমরা ধৈর্য ধরে সবগুলো ক্লাস করা ট্রাই করো। বুঝো না বুঝো কোনো সমস্যা নাই, তুমি অ্যাটলিস্ট ক্লাসগুলো ধৈর্য ধরে করার ট্রাই করো। সো আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে তুমি যদি ফুল ক্লাস করো, মানে সবগুলো ক্লাস করো, তুমি অ্যাটলিস্ট প্রশ্ন ব্যাংকের 90% কোশ্চেন নিজেই সলভ করতে পারবা। ইভেন ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংক আছে, তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের এমসিকিউগুলো সলভ করতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা আস্তে আস্তে স্টার্ট করি। আচ্ছা, তোমরা যারা কিছুই পারো না কোনো সমস্যা নাই, আমি একদম জিরো থেকে স্টার্ট করব, ঠিক আছে? আমি একদম জিরো থেকে স্টার্ট করব। আমি আর সর্বোচ্চ 1 মিনিট ওয়েট করব, তারপর আমরা আস্তে আস্তে শুরু করে দিব। আর তোমরা আমাকে একটু জানাও তো যে আমার ভয়েস একদম ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আর আজকের ক্লাসে আমরা একটু থিওরিটিক্যাল জিনিস বেশি পড়বো। সো তোমাদের যদি বোরিং লাগে, আমি তোমাদেরকে বলবো যে তোমরা ধৈর্য ধরে ক্লাসটা করো, ঠিক আছে? ক্লাসটা করো, এবং আজকের ক্লাস যারা তোমরা মনোযোগ দিয়ে করবা, এই চ্যাপ্টারের উপর যে এক্সাম হবে আগামীকাল বা নেক্সট দিন, ইনশাল্লাহ তোমরা মোটামুটি সবগুলো কোশ্চেনই সলভ করতে পারবা। এতটুকু আমি এতটুকু আমি ইনশিওর দিতে মানে ইনশিওর করতে পারি আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি আস্তে আস্তে, হ্যাঁ? ওকে, ঠিক আছে। তো চলো আল্লাহর নামে শুরু করি, ঠিক আছে? আচ্ছা দেখো, তো আজকে হচ্ছে আমাদের জৈব রসায়ন পার্ট 1 এর ক্লাস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো দেখো আমরা প্রথমে যে টপিকটা মানে লিখছি এখানে যে জৈব যৌগ। তো জৈব যৌগ জিনিসটা কি? তো জৈব যৌগ বলতে হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে বোঝায়, ঠিক আছে? আচ্ছা, আর জৈব যৌগে সাধারণত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, নাইট্রোজেন
প্রভৃতি মৌল থাকে। আচ্ছা, তো তুমি মাথায় রাখবা যে জৈব যৌগে এই সবগুলো থাকে, কিন্তু হাইড্রোকার্বনে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন থাকে। ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, আর এখানে কি লিখছি ভাইয়া, যে জৈব যৌগসমূহ সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়। এটা একটু মাথায় রাখবে, এখান থেকে কিন্তু এমসিকিউতে আসে যে জৈব যৌগসমূহ কিভাবে গঠিত হয়। জৈব যৌগসমূহ সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়। ঠিক আছে? আচ্ছা, আর জৈব যৌগের প্রাচুর্যতার কারণ হচ্ছে 1 ক্যাটিনেশন, 2 হচ্ছে সমানুতা, 3 হচ্ছে পলিমারকরণ। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, এখান থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে কোয়েশন এমসিকিউতে আসে। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা একটু নেক্সট স্লাইডে ঢুকি আস্তে আস্তে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে কি বলছে যে হাইড্রোকার্বনে বিদ্যমান মৌলগুলো কি। দেখো নামের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে এখানে কি থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে, আর সাথে কি থাকবে, সাথে তোমার কার্বন থাকবে। তাহলে হাইড্রোকার্বনে বিদ্যমান মৌলগুলো কি হবে, কার্বন এবং হাইড্রোজেন হবে। এটা আনসার কোনটা হবে, আনসার হবে ডি। এবং এটি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 24-25 সালে আসছিল। ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে যে কোনটি জৈব যৌগের বৈশিষ্ট্য নয়। প্রথম অপশন কি বলছে, যে আয়নিক বন্ধন দ্বারা গঠিত। দেখো আমি একদম প্রথম লাইনে তোমাদেরকে বলছি যে জৈব যৌগসমূহ কিভাবে গঠিত হয়, সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়। বাট জৈব যৌগ কি আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয়? আয়নিক বন্ধনের মাধ্যমে কিন্তু গঠিত হয় না। তো যেহেতু আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয় না, তার মানে এটা জৈব যৌগসমূহের বৈশিষ্ট্য হবে না, বৈশিষ্ট্য হবে না। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে কিন্তু এ। ঠিক আছে? আনসার কোনটা হবে, আনসার হবে ডে, এ। আচ্ছা, ঠিক আছে, ফাইন। ওকে, এখন আমরা কিছু থিওরিটিক্যাল জিনিস পড়ি, যে বার্জেলিয়াস প্রাণশক্তির মতবাদ দেন। এটা থেকে কিন্তু এমসিকিউ তো অনেক বেশি পরিমাণ কোশ্চেন আসে। ঠিক আছে? আচ্ছা, তারপর আসে যে ফ্রেডরিক ওহলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করেন। আচ্ছা, তো কিভাবে প্রস্তুত করছিলেন উনি? উনি কি করছিলেন, যে অ্যামোনিয়াম সায়ানেটের মধ্যে তাপ দিছিলেন। সো অ্যামোনিয়াম সায়ানেটের মধ্যে তাপ দেওয়ার ফলে এখানে কি উৎপন্ন হয়েছিল, এখানে উৎপন্ন হয়েছিল ইউরিয়া। এবং তুমি মাথায় রাখবা যে অ্যামোনিয়াম সায়ানেট হচ্ছে তোমার অজৈব যৌগ। সেটা কি, সেটা হচ্ছে তোমার অজৈব যৌগ, এবং সেটাকে তাপ দিলে আমরা কি পাবো, সেটাকে আমরা তাপ দিলে পাবো ইউরিয়া, এবং ইউরিয়া হচ্ছে জৈব যৌগ। ঠিক আছে? আচ্ছা, আর তুমি মাথায় রাখবা যে ইউরিয়া হচ্ছে তোমার সর্বপ্রথম আবিষ্কৃত জৈব যৌগ, সর্বপ্রথম আবিষ্কৃত জৈব যৌগ। এখান থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে কোশ্চেন পরীক্ষাতে আসে এমসিকিউতে। ঠিক আছে? ওকে, আচ্ছা, আর কিছু অজৈব যৌগের নাম মাথায় রাখবা, যেমন বিশেষ করে HCN, তারপর ক্যালসিয়াম কার্বাইড, CH2, H2S, তারপর অ্যামোনিয়াম সায়ানেট। এই জিনিসগুলো একটু মুখস্থ রাখবা, টানা মুখস্থ রাখবা। এখান থেকে কিন্তু এমসিকিউ অনেক বেশি পরিমাণে কোশ্চেন আসে। মানে এমসিকিউতে যা যা আসে আমি মোটামুটি সব কিছু রাখার ট্রাই করতেছি আর কি। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। তো দেখো এখানে প্রথম কোশ্চেনটা বলছে, দেখো যে কোনটি জৈব যৌগ নয়। আচ্ছা, তো দেখো তো ভাই এখানে HCN আছে। তো আমি দেখো তো একটু আগে বলছিলাম না যে HCN জৈব যৌগ নয়, অজৈব যৌগ। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে কিন্তু সি। দেখো মিথেন, মিথেন কিন্তু জৈব যৌগ, অ্যালকেন। তারপর CHO আছে, মানে এটা হচ্ছে একটা এলডিহাইড, এলডিহাইডও জৈব যৌগ। এখানে OH আছে, এটা হচ্ছে একটা অ্যালকোহল, অ্যালকোহলও কিন্তু জৈব যৌগ। ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা, তার মানে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে কিন্তু সি। আচ্ছা, আমি আস্তে আস্তে যাচ্ছি। আচ্ছা, তো তোমরা আমাকে জানো তো যে এই স্লাইডটি কি বোঝা যাচ্ছে কিনা। এটা আমি কিন্তু একটা ছবি তুলে রাখছিলাম, সো অনেকে হয়তো বা নাও বুঝতে পারো। আচ্ছা, তাও আমাকে জানাইও। হ্যাঁ, আচ্ছা দেখো, তো আমরা এখন এখানে জৈব যৌগের শ্রেণী বিভাগটা একটু পড়া ট্রাই করব। আমি ট্রাই করতেছি একদম শুরুতে আমরা থিওরিটিক্যাল জিনিসগুলো পড়ব, তারপর আমরা আস্তে আস্তে মানে অ্যানালিটিক্যাল জিনিস বা যেগুলো সলভ করতে হয় সেই জিনিসগুলো বোঝার ট্রাই করব। সো দেখো, আমরা জৈব যৌগকে আমরা কি করতে পারি, দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এলিফেটিক এবং আরেকটা হচ্ছে কি অ্যারোমেটিক। ঠিক আছে? একটা এলিফেটিক এবং আরেকটা হচ্ছে অ্যারোমেটিক। সো দেখো, এলিফেটিকটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুক্ত শিকল যৌগ এবং একটা হচ্ছে বদ্ধ শিকল যৌগ। সো মুক্ত শিকল যৌগকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল শিকল আর একটা হচ্ছে শাখা শিকল। তো সরল শিকল মানে কি, মানে এটা সিম্পল থাকবে আর কি, মানে সিম্পল থাকবে। আর শাখা শিকল মানে কি, শাখা শিকল মানে হচ্ছে এখানে আমাদের কি থাকবে, শাখা থাকবে। যেমন দেখো যে এটা হচ্ছে প্রধান শিকল, প্রধান শিকলের মধ্যে একটা শাখা আছে। এটা একটা প্রধান শিকল, এখানে কি আছে, একটা শাখা আছে। ঠিক আছে? আচ্ছা, আর তুমি মাথায় রাখবা যে কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ধন হয় তখন সেটা হবে তোমার সম্পৃক্ত যৌগ। আর
কার্বন কার্বন যদি ডাবল বন্ধন অথবা ট্রিপল বন্ধন হয় তখন সেটা হবে অসম্পৃক্ত যৌগ। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন আছে মানে সেটা হচ্ছে সম্পৃক্ত যৌগ, আর কার্বন কার্বন ডাবল বন্ধন আছে তার মানে সেটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা বদ্ধ শিকল। তো বদ্ধ শিকল মানে কি, দেখো এগুলো কিন্তু একদম ওপেন অবস্থায় আছে, বাট এইগুলো দেখো কিন্তু একটা মানে চাকরিক আর কি, মানে চাকরিক যৌগগুলো মানে চাকরি যৌগগুলো মূলত বদ্ধ শিকল হয়, চাকরি যৌগগুলো মূলত বদ্ধ শিকল হয়। ঠিক আছে। আচ্ছা ওকে, তো তুমি মাথায় রাখবা যে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকলে সেটাকে আমরা বলি সুষম চাকরিক যৌগ, বাট কার্বন হাইড্রোজেনের পাশাপাশি যদি অন্য কোনো মৌল আসে তখন সেটাকে আমরা বলবো বিষম চাকরিক যৌগ, সেটাকে আমরা কি বলবো, বিষম চাকরিক যৌগ বলবো। আচ্ছা জুম করব। আচ্ছা এটা তো বইয়ে থাকার কথা তাই না, এটা তো বইয়ে আছে। আচ্ছা আমি যখন স্লাইডটা দিব তখন একটু দেখে নিও তোমরা আর কি। আচ্ছা এটা তো বড় করে তো অনেক কিছু বোঝা যাবে না যদিও। আচ্ছা দেখো, তো আমি কি বলছি ভাইয়া বলতো, যে যদি এখানে সাইক্লিক থাকে তখন সেটাকে আমরা বলি বদ্ধ শিকল যৌগ, শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকলে সেটাকে আমরা বলবো সুষম চাকরিক যৌগ, কার্বন হাইড্রোজেনের পাশাপাশি অন্য কোনো মৌল থাকলে সেটাকে আমরা বলবো বিষম চাকরিক যৌগ। ঠিক একইভাবে অ্যারোমেটিক যৌগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার সুষম চাকরিক যৌগ, একটা হচ্ছে বিষম চাকরিক যৌগ। সো সুষম চাকরিক যৌগ মানে কি, যখন শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকবে তখন সেটাকে আমরা বলবো সুষম চাকরিক যৌগ, যেমন হচ্ছে বেনজিন। বাট বিষম চাকরিক যৌগ কোনগুলা, যখন হাইড্রোজেন কার্বনের পাশাপাশি অন্য কোনো মৌল থাকবে যেমন নাইট্রোজেন অক্সিজেন সালফার, তখন সেটাকে আমরা কি বলবো, বিষম চাকরিক যৌগ বলবো। ঠিক আছে, তখন আমরা সেটাকে কি বলবো, বিষম চাকরিক বলবো। তার মানে এই যে দেখো পিরিডিন আছে, পিরিডিন কি হবে, পিরিডিন হবে তোমার বিষম চাকরিক যৌগ। ঠিক আছে। আচ্ছা ওকে ওকে ওকে, সো এই মানে এই যে চার্টটা আছে এটা তোমাদের সবাই বইতে থাকার কথা। ঠিক আছে, তাও আমি একটু বলে দিছি আর কি, তোমরা একটু স্লাইডটা দেখে নিলে মোটামুটি সব কিছু বুঝে যাবে আর কি। আচ্ছা ওকে ওকে, আচ্ছা দেখো, সো এখানে বলছে যে নিচের কোন যৌগটি হাইড্রোকার্বন নয়। হাইড্রোকার্বন নয় মানে কি ভাই বলতো, এখানের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের পাশাপাশি অন্য কোনো মৌল থাকবে। হাইড্রোকার্বন মানে কি, হাইড্রোকার্বন মানে সেখানে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকবে, বাট হাইড্রোকার্বন নয় কোনগুলো, যখন কার্বন এবং হাইড্রোজেনের পাশাপাশি অন্য কোনো মৌল চলে আসবে তখন সেটাকে আমরা বলবো হাইড্রোকার্বন নয়। আচ্ছা তো দেখো এই যে পিরিডিন আছে, আমরা একটু আগে দেখছি যে পিরিডিনের মধ্যে দেখো তো ভাইয়া যে কার্বন হাইড্রোজেন বাদ এখানে একটা নাইট্রোজেন চলে আসছিল না, এখানে কি হয়েছিল ভাইয়া বলতো, কার্বন এবং হাইড্রোজেন বাদ এখানে কি চলে আসছিল, দাঁড়াও একটা মিনিট, দেখো এখানের মধ্যে কি হয়েছিল ভাইয়া বলতো, যে কার্বন হাইড্রোজেনের পাশাপাশি অন্য একটি মৌল চলে আসছিল, তখন এটাকে আমরা কি বলছিলাম, এটাকে আমরা বলছিলাম যে বিষম চাকরিক যৌগ। সো তুমি মাথায় রাখবা যে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকলে সেটাকে আমরা বলবো হাইড্রোকার্বন, আর কার্বন হাইড্রোজেনের পাশাপাশি যদি অন্য কোনো মৌল থাকে তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো হাইড্রোকার্বন নয়, বা সেটাকে আমরা বলবো জৈব যৌগ। ঠিক আছে, তাহলে পিরিডিনে যেহেতু আমার এখানের মধ্যে কার্বন আছে, সাথে হাইড্রোজেন আছে, আবার নাইট্রোজেনও আছে, তার মানে এটা কি হবে, এটা তোমার হাইড্রোকার্বন হবে না। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে কিন্তু বি। আচ্ছা তো প্রথমে যে মানে স্লাইডগুলো আছে এগুলো তোমাদের বোরিং লাগতে পারে, বাট আশা করি সামনের স্লাইডগুলো তো তোমাদের বোরিং লাগবে না। ঠিক আছে ওকে, তো এখন আসি আমরা যে কার্বনের রূপভেদ। সো কার্বনের রূপভেদ কি কি আছে ভাই বলো তো, কার্বনের রূপভেদ হচ্ছে তোমার হিরোক আছে, গ্রাফাইট আছে, ফুলারিন আছে। আচ্ছা তো তুমি মাথায় রাখবা যে হিরোকে হচ্ছে তোমার sp3 সংকরণ থাকে, গ্রাফাইটের মধ্যে sp2 সংকরণ থাকে, এবং গ্রাফাইটের মধ্যে sp2 সংকরণ থাকার ফলে সেখানে গ্রাফাইট বিদ্যুৎ সুপরিবাহী হয়। ঠিক আছে, আর মাথায় রাখবা যে ফুলারিনে কার্বন সংখ্যা থাকে 60 এবং ফুলারিনে sp2 সংকরণ থাকে। এখান থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে কোয়েশ্চন এমসিকিউতে আসে, তুমি যে কোনো ভার্সিটিতে যাও একটা না একটা কোয়েশ্চন কিন্তু তুমি এখান থেকে পাবা যে হিরোকে কোন সংকরণ থাকে, বা কোনটি বিদ্যুৎ পরিবাহী, বা ফুলারিনে কোন সংকরণ থাকে। তো এই টাইপের কোয়েশ্চনগুলো একটু মাথায় রাখবা। ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে ওকে। আচ্ছা তো দেখো আমরা এখানে একটা জিনিস মাথায় রাখবো যে কার্বনের যোজনী কত, আমরা জানি যে কার্বনের যোজনী হতে 4, কার্বনের যোজনী কত, কার্বনের যোজনী হতে 4। সো যেহেতু কার্বনের যোজনী 4
তার মানে কার্বনের হাত কয়টা থাকবে? কার্বনের হাত থাকবে কিন্তু 4টা। তো দেখো আমি এখানে কি করব, কার্বনের চারদিকে 4টা হাত দিব, ঠিক আছে? তো তুমি সবসময় মাথায় রাখবা যে কার্বনের হাত কয়টা থাকে? কার্বনের হাত থাকে কিন্তু 4টা, ঠিক আছে? কার্বনের হাত কয়টা থাকে? 4টা থাকে। আচ্ছা, তো এখন দেখো এখানে কি বলছে যে নিচের কোন গাঠনিক সংকেতটি সঠিক নয়। দেখো এখানে দেখো যে এই যে কার্বন আছে, এই কার্বনের কিন্তু 4টা হাত আছে, 1টা 2টা 3টা 4টা আছে। আবার এই কার্বনের কিন্তু 1টা 2টা 3টা 4টা হাত আছে। ওকে, বাট তুমি দেখো বি নাম্বার অপশনটিতে দেখো যে এখানে কার্বনের কি আছে ভাই বলতো? কার্বনের কিন্তু 1টা 2টা 3টা হাত আছে। বাট আমরা কি জানি? আমরা জানি যে কার্বনের হাত থাকে 4টা। সো যেহেতু এখানে কার্বনের 4টি হাত নেই, তাহলে তুমি আমাকে বলো তো যে এই সংকেতটি সঠিক হবে কি হবে না? অবশ্যই এই সংকেতটি সঠিক হবে না, কারণ আমরা জানি যে কার্বনের হাত কয়টা থাকে? কার্বনের হাত থাকে কিন্তু 4টা, বাট এখানে কার্বনের হাত কয়টা আছে? 3টা আছে। সো যেহেতু এখানে 3টা আছে, তার মানে এটার গাঠনিক সংকেতটি সঠিক নয়, ঠিক আছে? তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে কিন্তু বি। আনসার কোনটা হবে? আনসার হবে বি, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, আমি জানি তোমাদের অনেকের সমস্যা হচ্ছে, বাট প্যারা নাই, আমরা আস্তে আস্তে বোঝার ট্রাই করি, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এখানে বলছে যে জৈব যৌগ শনাক্তকরণের রাসায়নিক পদ্ধতি কোনটি? আচ্ছা, তো তুমি মাথায় রাখবা একটা জিনিস যে লেসাইন পদ্ধতিতে আমরা কি করি? আমরা লেসাইন পদ্ধতিতে আমরা জৈব যৌগে লেসাইন পদ্ধতিতে আমরা জৈব যৌগে নাইট্রোজেন, সালফার এবং হ্যালোজেন শনাক্তকরণ করি। কি করে? আমরা নাইট্রোজেন, সালফার এবং হ্যালোজেন শনাক্তকরণ করি। আর জারণ পদ্ধতিতে আমরা কি করি? জারণ পদ্ধতিতে আমরা কিন্তু জারণ করি, ঠিক আছে? জারণ পদ্ধতিতে আমরা কি করি? জারণ করি। আর ডুমাস এবং জেলডাল পদ্ধতিতে আমরা কি করি? ডুমাস এবং জেলডাল পদ্ধতিতে আমরা কোনটা যৌগে নাইট্রোজেনের শতকরা বের করি, ঠিক আছে? আমরা কি করি? নাইট্রোজেনের শতকরা বের করি। সো তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমরা এখানের মধ্যে কোনটা দ্বারা জৈব যৌগ শনাক্তকরণ করতে পারি, ঠিক আছে? কোনটা দ্বারা আমরা জৈব যৌগ শনাক্তকরণ করতে পারি? তো দেখো তো ভাইয়া যে আমরা যেহেতু লেসাইন পদ্ধতির মাধ্যমে আমরা নাইট্রোজেন, সালফার তারপর হ্যালোজেন শনাক্তকরণ করতে পারি, সো এখানে আনসার কোনটা হবে? আনসার হবে কিন্তু এ, ঠিক আছে? আনসার কোনটা হবে? আনসার হবে কিন্তু এ। আচ্ছা, তোমরা উল্টা পাল্টা কমেন্ট করতেছো, আমি নিজেই কিন্তু ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। আচ্ছা, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, আশা করি আস্তে আস্তে সবার কাছে ক্লিয়ার হবে, ঠিক আছে? আমি জানি প্রথম দিকে তোমাদের কাছে একটু অগোছল লাগতে পারে, বাট আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হবে, এতটুকু ভরসা রাখো, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো দেখো এখানে কি করছি আমি, সমগোত্রীয় শ্রেণী নিছি, কার্যকরীমূলক নিছি, তারপর প্রিফিক্স হিসেবে থাকলে সেটা কি হয়, সাফিক্স হিসেবে থাকলে সেটা কি হয়, আমরা এই একটা চার্ট লিখছি। দেখো, সো দেখো যদি কখনো বলি অ্যাসিড, মানে অ্যাসিডের সমগোত্রীয় শ্রেণী, তখন তার কার্যকরীমূলক কি হবে? তখন কার্যকরীমূলকটা হবে তোমার COOH হবে। এবং তুমি মাথায় রাখবা যে অ্যাসিড কখনো প্রতিস্থাপক হিসেবে বসে না, অ্যাসিড সবসময় কিন্তু মাতৃযৌগ হিসেবে বসে, এবং অ্যাসিড যখন মাতৃযৌগ হিসেবে বসে তখন সেটাকে আমরা কি লিখি? সেটাকে আমরা লিখি ওইক অ্যাসিড লিখি। ঠিক একইভাবে অ্যাসিড হ্যালাইডকে আমরা কিভাবে প্রকাশ করি? COX দ্বারা প্রকাশ করি। এবং তুমি মাথায় রাখবা যে অ্যাসিড হ্যালাইড কখনো প্রতিস্থাপক হিসেবে বসে না, অ্যাসিড হ্যালাইডকে সবসময় আমরা মাতৃযৌগে বসাই, এবং মাতৃযৌগে যখন অ্যাসিড হ্যালাইড বসে তখন সেটা হয় ওইল হ্যালাইড। ঠিক একইভাবে দেখো যে অ্যাসিড অ্যামাইডকে আমরা এটা দ্বারা প্রকাশ করি, এবং সে যখন প্রতিস্থাপক হিসেবে বসে তখন সেটাকে আমরা বলি অ্যামিডো, এবং সে যখন মাতৃযৌগ হিসেবে বসে তখন সেটাকে আমরা বলি অ্যামাইড। তো তোমরা সবাই এই যে চারটা আছে, এই চারটা একটু তোমরা টানা মুখস্থ করে নেবা। এখান থেকে কিন্তু আমাদের মানে এক সামনে যে আমরা নামকরণগুলো করব, সেই নামকরণ করার ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবং এখানে দেখো আমি একটা কথা লিখছি যে নিচ থেকে উপর দিকে গেলে সক্রিয়তা বৃদ্ধি পায়। কি বলছি? যে নিচ থেকে উপর দিকে গেলে সক্রিয়তা বৃদ্ধি পায়। এই যে কার্যকরীমূলক আছে, এই কার্যকরীমূলকের সক্রিয়তা বৃদ্ধি পাবে যখন আমি নিচ থেকে উপর দিকে যাব। আর এখানে তুমি কিছু কথা মাথায় রাখবা, যে উপরে থাকে সে হবে মাতৃযৌগ বা প্রধান কার্যকরীমূলক, যে উপরে থাকে সে হবে
কার্যকরীমূলক, ঠিক আছে, যে উপরে থাকে সে হবে তোমার কার্যকরীমূলক, আর যে নিচে থাকে, যে নিচে থাকে সে হবে প্রতিস্থাপক, যে নিচে থাকে সে কি হবে, সে হবে প্রতিস্থাপক। আচ্ছা, ধরো আমি তোমাকে বললাম যে এখানের মধ্যে কি আছে, সি ডাবল ও এইচ আছে, আর ধরো এখানের মধ্যে ওইচ আছে, সি ডাবল ও এইচ আছে এবং কি আছে ভাইয়া বলো তো, ওইচ আছে। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানের মধ্যে কোনটি কার্যকরীমূলক হিসেবে কাজ করবে এবং কোনটি প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। দেখো, সো সি ডাবল ও এইচ যেহেতু উপরে আছে, তার মানে এটা তোমার কার্যকরীমূলক হিসেবে কাজ করবে, এটা তোমার কার্যকরীমূলক হিসেবে কাজ করবে। ওকে, আর যেহেতু ওইচটা নিচে আছে, ওইচটা যেহেতু নিচে আছে, তার মানে ওইচটা এখানে কি হিসেবে কাজ করবে, ওইচটা এখানে প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে, প্রতিস্থাপক হিসেবে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আর একটা জিনিস মাথায় রাখবা যে নিচ থেকে উপর দিকে গেলে কি হয়, সক্রিয়তা বৃদ্ধি পায়, ঠিক আছে, সক্রিয়তা বৃদ্ধি পায়। ওকে, আচ্ছা, তো দেখো এখানে কিন্তু জগন্নাথ ভার্সিটিতে একটা কোশ্চেন আসছিল যে নিচের কোন কার্যকরী মূলকের সক্রিয়তা সবচেয়ে বেশি। তো সক্রিয়তা সবচেয়ে বেশি কার হবে, যে সবার উপরে আছে, তাই না, যে সবার উপরে আছে তার সক্রিয়তা সবচেয়ে বেশি হবে। সো তুমি আমাকে বলো ভাইয়া যে এখানের মধ্যে দেখো তো নাইট্রেল যে গ্রুপটা আছে, এই নাইট্রেল গ্রুপটা দেখো তো ভাইয়া যে সবার কি উপরে আছে না, এই নাইট্রেল গ্রুপটা কিন্তু দেখো যে আমার কিটোনের উপরে আছে, আবার দেখো যে আমার থাইরয়েডের উপরে আছে। হ্যাঁ, তো যেহেতু নাইট্রেল গ্রুপটা উপর দিকে আছে, তার মানে তার সক্রিয়তা সবচেয়ে বেশি হবে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে কিন্তু সি। আনসার এখানে কোনটা হবে, আনসার হবে সি, ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা, ওকে, এখন বলছে যে নিচের কোনটি অ্যাসিড ক্লোরাইডের কার্যকরী মূলক। আচ্ছা, সো দেখো আমরা কি জানি, অ্যাসিডের সংকেত কি জানি ভাইয়া বলো তো, আমরা অ্যাসিডের সংকেত জানি যে সি ডাবল ও এইচ, ঠিক আছে, সি ডাবল ও এইচ। ওকে, এখন তুমি মাথায় রাখবা যে যখন আমি ওইস মূলকটাকে যখন আমি একটা হ্যালোজেন দ্বারা রিপ্লেস করব, হ্যালোজেনকে আমরা কি দ্বারা প্রকাশ করি, হ্যালোজেনকে আমরা প্রকাশ করি হচ্ছে তোমার এক্স দ্বারা। সো যখন আমি ওইস মূলকটাকে একটা হ্যালোজেন দ্বারা রিপ্লেস করব, তখন সেটাকে আমরা বলবো অ্যাসিড হ্যালাইড। সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অ্যাসিড হ্যালাইড। কি বলবো আমরা, অ্যাসিড হ্যালাইড বলবো, তাই না, আমরা একটু আগে দেখছিলাম। ওকে ফাইন, ওই যে দেখো অ্যাসিড হ্যালাইড দেখছিলাম, ওই যে অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমি যদি এখানে হ্যালোজেন হিসেবে ক্লোরিন নেই, হ্যালোজেন হিসেবে যদি আমি ক্লোরিন নেই, তখন সেখানে কি হবে, সেটা হবে তোমার অ্যাসিড। আর হ্যালোজেনের বদলে যেহেতু আমরা হ্যালাইড লিখছিলাম, তার মানে এখানে আমরা ক্লোরিনের পরিবর্তে আমরা কি লিখবো, ক্লোরিনের পরিবর্তে এখানে লিখবো অ্যাসিড ক্লোরাইড। কি লিখবো আমরা, অ্যাসিড ক্লোরাইড লিখবো। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানের মধ্যে আমার সংকেতটা কোনটা হবে বা কার্যকরীমূলক কোনটা হবে, COCl। তাহলে দেখো COClটা কোথায় আছে ভাইয়া বলো তো, ডি তে আছে, তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে কিন্তু ডি। আনসার কোনটা হবে, আনসার হবে ডি। আচ্ছা, ওকে, তো এখন দেখো বলছে যে এই যে যৌগটা আছে, এই যৌগটিতে মোট কতটি কার্যকরীমূলক বিদ্যমান। আচ্ছা ফাইন, দেখো, সো দেখো তো ভাই এখানে কি আছে, দেখো কার্বন কার্বন ট্রিপল বন্ধন আছে। সো কার্বন কার্বন ট্রিপল বন্ধন মানে সেটা কি, কার্বন কার্বন ট্রিপল বন্ধন মানে সেখানে কি আছে, অ্যালকাইন আছে। কার্বন কার্বন ট্রিপল বন্ধন মানে সেখানে কি আছে, অ্যালকাইন আছে। ওকে, আবার দেখো এখানের মধ্যে কি আছে, কার্বন কার্বন ডাবল বন্ধন আছে। তো ডাবল বন্ধন থাকা মানে সেখানে কি এলকিন আছে না, ডাবল বন্ধন থাকা মানে সেখানের মধ্যে কিন্তু এলকিন আছে। আচ্ছা ফাইন, আবার দেখো এখানের মধ্যে কি আছে ভাই বলতো, সি ডাবল বন্ড ও আছে। তো সি ডাবল বন্ড ও এটা কার সংকেত, এটা হচ্ছে তোমার কিটোনের সংকেত। দেখো যে সিও মানে কি, সেটা কিটোনের সংকেত। ওকে ফাইন, আবার দেখো এখানে কি আছে ভাই বলতো যে সি ডাবল বন্ড ও এটা কিসের মানে কিসের কার্যকরীমূলক, এটা হচ্ছে তোমার এস্টারের কার্যকরীমূলক। এটা কিসের কার্যকরীমূলক, এস্টারের কার্যকরীমূলক। দেখো ওই যে আমরা একটু লিখছিলাম যে এস্টার, দেখো এস্টার মানে কি, COO মানে কার্বন থাকবে আর দুইটা অক্সিজেন থাকবে। সো দেখো এখানে যেহেতু সি ডাবল বন্ড ও আছে, তার মানে এখানে কি আছে, এখানে কিন্তু এস্টার আছে। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া যে এখানের মধ্যে আমরা মোট কতটি কার্যকরীমূলক পাইছি। আমরা এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, মোট চারটা কার্যকরীমূলক পাইছি। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে 4। আচ্ছা, তোমরা অনেকে বলতে পারো যে ভাই এখানে 5টা হবে। তুমি মাথায় রাখবা যে আমরা অ্যালকেনকে কখনো কার্যকরীমূলক হিসেবে মানে বিবেচনা করি না, আমরা অ্যালকেনকে কখনো কার্যকরীমূলক হিসেবে বিবেচনা করি না, ঠিক আছে। নরমালি আমরা অ্যালকেনকে কার্যকরীমূলক হিসেবে বিবেচনা করি না। তার মানে তুমি এখানে বলতে পারো যে ভাই এখানে তো কার্বন কার্বন ডাবল সিঙ্গেল বন্ধন আছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন আছে, তার মানে তো এখানে অ্যালকেন থাকার কথা। বাট আমরা কি বলছি ভাই বলতো যে অ্যালকেনকে আমরা কার্যকরীমূলক হিসেবে কাউন্ট করব না। তাহলে এখানে আনসার কত হবে, আনসার হবে কিন্তু 4। আনসার কত হবে, আনসার হবে 4, ঠিক আছে। ওকে,
আচ্ছা, এখন সামনে যে গ্লিসারিনের কার্যকরীমূলক কি। আচ্ছা, তো গ্লিসারিনের সংকেতটা কীভাবে বলো তো? গ্লিসারিনের সংকেত হচ্ছে তোমার যে CH2, এখানে কি থাকবে? একটা OH থাকবে। ওকে, আবার দেখো এখানে কি থাকবে? যে CH থাকবে, এখানে কি থাকবে? OH থাকবে। আবার এখানে কি থাকবে? CH2 থাকবে, এখানে কি থাকবে? এখানে থাকবে একটা OH থাকবে। তাহলে তুমি আমাকে বলো এটা হচ্ছে একটা গ্লিসারিনের মানে গ্লিসারিনের সংকেত। এখন গ্লিসারিনের মধ্যে কি আছে? গ্লিসারিনের মধ্যে কিন্তু OH আছে। তো যেহেতু OH আছে তাহলে গ্লিসারিনের কার্যকরীমূলক কি হবে? গ্লিসারিনের কার্যকরীমূলক হবে কিন্তু OH হবে। গ্লিসারিনের কার্যকরীমূলক কি হবে? OH হবে। ঠিক আছে? আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন মাথায় রাখবা যে গ্লিসারিনকে আমরা কি করি? গ্লিসারিনকে আমরা অ্যাক্রোলিন টেস্টের মাধ্যমে শনাক্তকরণ করি। কি করি আমরা? অ্যাক্রোলিন টেস্টের মাধ্যমে শনাক্তকরণ করি। অ্যাক্রোলিন টেস্টের মাধ্যমে আমরা শনাক্তকরণ করি। এখান থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে কোশ্চেন MCQতে আসে। ঠিক আছে? গ্লিসারিনকে আমরা কি করি? গ্লিসারিনকে আমরা কিন্তু অ্যাক্রোলিন টেস্টের মাধ্যমে শনাক্তকরণ করি। ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা যে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বা খুবই ইম্পর্টেন্ট টপিক, যে সিগমা বন্ধন, পাই বন্ধন, সংকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আচ্ছা, তো তুমি মাথায় রাখবা যে যদি কখনো সিঙ্গেল বন্ধন থাকে মানে সেখানে কি আছে? একটা সিগমা বন্ধন আছে। আচ্ছা, যদি তোমাকে কখনো বলি যে ডাবল বন্ধন, তো ডাবল বন্ধন মানে সেখানে কি আছে? ডাবল বন্ধন মানে সেখানের মধ্যে একটা সিগমা আছে, একটা পাই বন্ধন আছে। যদি তোমাকে বলি যে ট্রিপল বন্ধন মানে সেখানে কি আছে? একটা সিগমা বন্ধন আছে আর কি আছে? দুইটা পাই বন্ধন আছে। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানে কি কোনো পাই বন্ধন আছে? কোনো পাই বন্ধন নাই। তো যেহেতু এখানে পাই বন্ধন নাই তার মানে এখানে আমরা লিখতে পারি 0টা পাই বন্ধন আছে, মানে কোনো পাই বন্ধন নাই। আশা করি কারো কোনো আপত্তি থাকার কথা না। সো তুমি মাথায় রাখবা যে যদি কখনো পাই বন্ধন না থাকে তখন সেখানে হয় sp3 সংকরায়ন। সেখানে কি হয়? sp3 সংকরায়ন হয়। যখন একটা পাই বন্ধন থাকে তখন সেখানে হয় তোমার sp2 সংকরায়ন। সেখানে কি হয়? sp2 সংকরায়ন হয়। ঠিক আছে? আচ্ছা, আর যখন দুইটা পাই বন্ধন থাকবে তখন সেখানে কি হবে? তখন সেখানে হবে তোমার sp সংকরায়ন হবে। সেখানে কি হবে? sp সংকরায়ন হবে। ওকে, এখন তুমি একটা জিনিস মাথায় রাখবা যে sp3 সংকরণের ক্ষেত্রে সেখানে কোণ হয় কত? 109.5 ডিগ্রি। কত হয়? 109.5 ডিগ্রি হয়। 109.5 ডিগ্রি হয়, অথবা আমরা এইভাবে লিখি যে 109 ডিগ্রি, তারপর এখানে কি লিখি ভাই বলতো? আমরা এখানে লিখি 28 মিনিট লিখি, তাই না? 109 ডিগ্রি 28 মিনিট লিখি। আর তুমি মাথায় রাখবা যে যদি sp2 সংকরণ থাকে তখন সেখানে কত ডিগ্রি কোণ হয়? তখন সেখানে কিন্তু 120 ডিগ্রি কোণ হয়। আর যখন sp সংকরণ থাকে তখন সেখানে কি হয়? সেখানে তোমার 180 ডিগ্রি কোণ হয়। ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আর আরেকটা জিনিস মাথায় রাখবা যে যদি কখনো সিঙ্গেল বন্ধন থাকে তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি সম্পৃক্ত যৌগ। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি সম্পৃক্ত। আর যদি কখনো ডাবল বন্ধন অথবা ট্রিপল বন্ধন থাকে তখন সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি অসম্পৃক্ত যৌগ। সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে বলি আমরা অসম্পৃক্ত যৌগ। ঠিক আছে? সেগুলোকে আমরা কি বলি? অসম্পৃক্ত যৌগ বলি। ঠিক আছে? আচ্ছা, ওকে, আর এখানে আরেকটা জিনিস তুমি মাথায় রাখবা যে হাইড্রোজেন সংখ্যা যতগুলো থাকবে সিগমা বন্ধন সংখ্যা ঠিক ততটুকু থাকবে। হাইড্রোজেন সংখ্যা যতগুলো থাকবে সিগমা বন্ধন সংখ্যা ঠিক ততগুলো থাকবে। ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন। এখন ধরো আমি তোমাকে যদি বলি যে CH4, তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানের মধ্যে আমার কয়টা সিগমা বন্ধন আছে? দেখো, যেহেতু এখানের মধ্যে হাইড্রোজেন 4টা আছে তার মানে এখানের মধ্যে সিগমা বন্ধন কয়টা আছে? সিগমা বন্ধন আছে হচ্ছে তোমার 4টি। সিগমা বন্ধন কয়টা আছে? 4টি আছে। ঠিক আছে? ওকে, এখন ধরো আমি তোমাকে যদি এইভাবে বলি যে কার্বন, এখানে দিলাম আমি একটা হাইড্রোজেন, আমি এইখানে দিলাম একটা হাইড্রোজেন, আমি এইখানে দিলাম একটা হাইড্রোজেন, আমি এইখানে দিলাম একটা হাইড্রোজেন। ওকে, এখন তোমরা আমাকে বলো তো যে এখানের মধ্যে সিগমা বন্ধন কয়টা আছে? তোমরা অনেকে বলবা যে ভাই যেহেতু এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে এখানে 4টা সিগমা বন্ধন আছে। আবার এখানে একটা, দুইটা, তিনটা, চারটা হাইড্রোজেন আছে, তার মানে এখানে সিগমা বন্ধন কয়টা হওয়ার কথা? সিগমা বন্ধন হওয়ার কথা 8টি। বাট এটা হবে না। তুমি মাথায় রাখবা যে যখন আমি হাইড্রোজেনকে একটা টান দিয়ে লিখব তখন সেখানে আমরা হাইড্রোজেনকে কাউন্ট করব না। কি বলছি ভাই বলো তো? যে যখন আমি হাইড্রোজেনকে একটা টান দিয়ে লিখব তখন সেখানে আমরা হাইড্রোজেনকে কাউন্ট করব না। ঠিক আছে? তার মানে এখানের মধ্যে আমার সিগমা বন্ধন কয়টা হবে? সিগমা বন্ধন কিন্তু এখানের মধ্যে 4টি হবে। সিগমা বন্ধন কয়টি হবে? 4টি হবে। ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো চলো এখন আমরা নেক্সট পেজে আমরা কিছু কোশ্চেন সলভ করি। ওকে,
আচ্ছা, তো দেখো এখানে কি বলছে যে আমার সিগমা বন্ধন, পাই বন্ধন এবং সংকরায়ন নির্ণয় করো। আচ্ছা, তো দেখো ভাইয়া যে আমাকে কি করতে হবে, প্রথমে এই যে যৌগটা আছে এই যৌগের সিগমা বন্ধন, পাই বন্ধন নির্ণয় করতে হবে, তারপর এখানে সংকরণটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া এখানে আমার সিগমা বন্ধন কয়টা হবে। দেখো প্রথমে আমরা কি করব, হাইড্রোজেন সংখ্যা কাউন্ট করব। সো এখানে হাইড্রোজেন কয়টা আছে দেখো, 3টা যোগ 2টা মানে 5টা, 6টা 7টা 8টা আছে, তার মানে এখানে আমি 8টা দিলাম। ওকে, এখন দেখো ভাইয়া যে এখানে যেহেতু আমার সিঙ্গেল বন্ধন আছে, তার মানে এখানে একটা সিগমা বন্ধন আছে, এখানে একটা সিগমা বন্ধন আছে, আর এখানে যেহেতু ডাবল বন্ধন আছে, ডাবল বন্ধন থাকা মানে কি সেখানে একটা সিগমা আছে, একটা পাই বন্ধন আছে। তাহলে এখানে আমার মোট কয়টা সিগমা বন্ধন আছে ভাই বলতে, এখানে আছে আমার 3টা আছে, ম্যানুয়ালি 3টা আছে। তাহলে মোট সিগমা বন্ধন কয়টা আছে, 8 + 3 মানে কতটি আছে, 11টি আছে। 8 + 3 মানে কয়টা আছে ভাই বলতো, 11টি আছে। ওকে, আচ্ছা ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাই এখানের মধ্যে আমার পাই বন্ধন কয়টা আছে, পাই বন্ধন কয়টা আছে ভাইয়া বলো তো। দেখো আমার এখানে কি আছে, ডাবল বন্ধন আছে। সো ডাবল বন্ধন থাকা মানে কি সেখানে কি আছে, একটা সিগমা আছে, একটা পাই বন্ধন আছে। সো এখানে পাই বন্ধন কয়টা হবে, পাই বন্ধন হবে কিন্তু একটি হবে। ওকে, সো এখন আমাকে কি করতে হবে, সংকরণটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তো আমরা কি বলছিলাম ভাইয়া বলতো যে আমার ডানে বামে উপরে নিচে যদি আমার কোনো পাই বন্ধন না থাকে তখন সেখানে হয় sp3 সংকরণ। যখন আমার ডানে বামে উপরে নিচে একটা পাই বন্ধন থাকবে তখন সেটা হবে তোমার sp2 সংকরণ। যখন ডানে বামে উপর নিচে মোট 2টা পাই বন্ধন থাকবে তখন সেটা কি হবে, সেটা হবে তোমার sp সংকরণ। ওকে, এখন তুমি আমাকে বলো ভাইয়া যে এই যে কার্বনটা আছে এই কার্বনের ডানে বামে উপরে নিচে কোনো কি পাই বন্ধন আছে, কোনো পাই বন্ধন নাই। সো যেহেতু কোনো পাই বন্ধন নাই তার মানে এটা কি হবে, এটা হবে তোমার sp3 সংকরণ হবে। এই কার্বনটাতে দেখো যে ডানে বামে উপরে নিচে কোনো পাই বন্ধন নাই, তার মানে এখানে কি হবে, sp3 সংকরণ হবে। বাট দেখো এই কার্বনের ডানে বামে উপরে নিচে মোট কয়টা পাই বন্ধন আছে, একটা পাই বন্ধন আছে। আর একটা পাই বন্ধন থাকলে আমরা সেটাকে কি বলি, একটা পাই বন্ধন থাকলে সেটাকে আমরা বলি sp2 সংকরণ। তার মানে এখানে কি আছে, এখানে হচ্ছে তোমার sp2 সংকরণ আছে। ঠিক একইভাবে দেখো যে এই কার্বনের কি আছে, একটা পাই বন্ধন আছে, তার মানে এটা কি হবে, এটা হবে তোমার sp2 সংকরণ। এটা কি হবে, sp2 সংকরণ হবে। আচ্ছা ওকে, এখন দেখো যে আমরা এটা একটু ভেঙে লিখি। দেখো তো এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হবে, CH3 হবে। আর CN কে আমরা কিভাবে লিখি, CN কে আমরা লিখি যে C ট্রিপল বন্ড, তারপর এখানে কি লিখি আমরা N লিখি, তাই না, C ট্রিপল বন্ড N লিখি। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাই যেখানে আমার সিগমা বন্ধন কয়টা আছে। প্রথমে আমরা কি করব, হাইড্রোজেন সংখ্যা কাউন্ট করব। হাইড্রোজেন এখানে কয়টা আছে, 3টা আছে, তার মানে এখানে দিলাম আমরা 3 দিলাম। ওকে, এখন দেখবো আমরা এখানে ম্যানুয়ালি কয়টা আছে। দেখো এখানে আছে আমার একটা সিগমা বন্ধন, আর এখানে কি আছে, ট্রিপল বন্ধন আছে। সো ট্রিপল বন্ধন থাকা মানে কি ভাই বলতো, যে এখানের মধ্যে একটা সিগমা আছে, 2টা পাই বন্ধন আছে। তো যেহেতু এখানের মধ্যে যে একটা সিগমা আছে, সরি এখানে একটা সিগমা আছে, এখানে একটা সিগমা আছে, তার মানে এখানে পাই বন্ধন কয়টা, সিগমা বন্ধন কয়টা আছে, 2টা আছে। তাহলে সিগমা বন্ধন মোট কয়টা হবে, মোট সিগমা বন্ধন হবে তোমার 5টি হবে। ওকে, এখন আসি আমরা পাই বন্ধন কয়টা আছে দেখো। সো যেহেতু এখানে ট্রিপল বন্ধন আছে, সো ট্রিপল বন্ধন মানে কি ভাই বলতো, ট্রিপল বন্ধন মানে এখানে একটা সিগমা আছে, 2টা পাই বন্ধন আছে। তো যেহেতু এখানে পাই বন্ধন 2টা আছে তার মানে এখানে পাই বন্ধন সংখ্যা কত হবে, 2টা পাই বন্ধন সংখ্যা হবে। ওকে, এখন আসি আমরা এই কার্বনের ক্ষেত্রে যে সংকরণ কি হবে। দেখো এই কার্বনের ডানে বামে উপর নিচে কোনো পাই বন্ধন নাই, তার মানে এটা কি হবে, এটা হবে তোমার sp3 সংকরণ। এই কার্বনে দেখো যে ডানে বামে উপরে নিচে মোট কয়টা পাই বন্ধন আছে, 2টা পাই বন্ধন আছে, তার মানে এটা কি হবে, এটা হবে তোমার sp সংকরণ হবে। এই নাইট্রোজেনের ডানে বামে উপরে নিচে 2টা পাই বন্ধন আছে, তার মানে এটা কি হবে, sp সংকরণ হবে। ঠিক আছে, আচ্ছা ওকে 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 গুড গুড। ওকে, এখন আসি আমরা এই যে যৌগটা আছে এই যৌগের মধ্যে সিগমা বন্ধন কয়টা আছে আমরা একটু কাউন্ট করি। দেখো যে প্রথমে আমরা কি করব, হাইড্রোজেন সংখ্যা কাউন্ট করব। সো হাইড্রোজেন এখানে কয়টা আছে, 3টা আছে, 3 + 1 4, তারপর এখানে 5 6 7 8, তার মানে এখানে আমার হাইড্রোজেন কয়টা আছে, 8টা আছে, তার মানে এখানে 8টা সিগমা বন্ধন আছে। এখন আমরা দেখবো যে ম্যানুয়ালি এখানে কয়টা আছে। দেখো এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে একটা, তার মানে ম্যানুয়ালি কয়টা আছে, ম্যানুয়ালি আছে হচ্ছে তোমার 4টা। তার মানে এখানে আমার সিগমা বন্ধনের মোট কয়টা আছে, সিগমা বন্ধনের মোট কয়টা আছে, 12টি আছে। এখন যদি আমি তোমাকে বলি যে পাই বন্ধন, পাই বন্ধন এখানে কয়টা আছে ভাইয়া বলতো। দেখো যে এখানে ডাবল বন্ধন মানে একটা সিগমা আছে, একটা পাই আছে। আবার এখানে ডাবল বন্ধন মানে একটা সিগমা একটা পাই, তাহলে পাই বন্ধন মোট কয়টা আছে, এখানে একটা পাই বন্ধন আছে, এখানে একটা পাই বন্ধন আছে, তার মানে পাই বন্ধন কয়টা আছে, পাই বন্ধন আছে তোমার 2টি। ওকে,
এখন তুমি আমাকে বলো এই কার্বনে কি কোনো পাই বন্ধন আছে? এই কার্বনে কোনো পাই বন্ধন নাই, তার মানে এটা কি হবে? এটা হবে তোমার sp3 সংকরায়ন হবে। এই কার্বনে যেহেতু আমার একটা পাই বন্ধন আছে, তার মানে এটা কি হবে? এটা হবে তোমার sp2 সংকরায়ন হবে। এই কার্বনের মধ্যে মোট কয়টা পাই বন্ধন আছে? এদিকে আছে একটা, এদিকে আছে একটা, তার মানে এটা কি হবে? এটা হবে তোমার sp সংকরায়ন, কারণ এখানে দুইটা পাই বন্ধন আছে। এই কার্বনে কি আছে ভাই বলো তো? একটা পাই বন্ধন আছে, তার মানে এটা কি হবে? sp2 সংকরায়ন হবে। আর এই কার্বনে যেহেতু কোনো পাই বন্ধন নাই, তার মানে এখানে কি হবে? এখানে হবে তোমার sp3 সংকরায়ন হবে। কি হবে? এখানে sp3 সংকরায়ন হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন আসি আমরা এই যৌগের ক্ষেত্রে, যে CH3 CH2 CHO এই যৌগের মধ্যে কয়টা সিগমা বন্ধন আছে, কয়টা পাই বন্ধন আছে এবং সংকরণগুলো কি আমাদেরকে বাড়ি করতে হবে। আচ্ছা, সো দেখো ভাইয়া, যে এটাকে যদি আমরা লিখি কিভাবে লিখবো? আমরা CH3, তারপর এখানে কি লিখবো? আমরা CH2 লিখবো। ওকে, ফাইন। এখন আমরা জানি কার্বনের হাত কয়টা? 4টা। সো এই একদিকে দিলাম একটা হাত, তারপর অক্সিজেনের হাত কয়টা ভাই বলতো? 2টা, তার মানে সে কি করবে? 2টা হাত দিয়ে অক্সিজেনকে ধরবে। আর এই পাশে আরেকটা কি আছে? হাইড্রোজেন আছে, তার মানে হাইড্রোজেনকে আমরা কি করবো? বের করে লিখবো। ওকে, এখন তুমি আমাকে বলো ভাইয়া, যে এখানের মধ্যে আমার কয়টা সিগমা বন্ধন আছে, কয়টা পাই বন্ধন আছে? ঠিক আছে, আচ্ছা। তো দেখো ভাই, এখানের মধ্যে আমার হাইড্রোজেন কয়টা আছে ভাই বলতো? হাইড্রোজেন এখানে আছে 3টা প্লাস 2টা, মানে হচ্ছে তোমার 5টা। আর এটাকে যদি আমি বের করে লিখছি, মানে দেখো আমি কার্বনকে যেহেতু, মানে হাইড্রোজেনকে যেহেতু আমি কার্বন থেকে বের করে লিখছি, তার মানে এটাকে আমরা কাউন্ট করব না। সো দেখো তো আমার এখানের মধ্যে হাইড্রোজেন কয়টা আছে ভাই বলতো? 5টা আছে, তার মানে আমরা লিখলাম 5 লিখলাম। ওকে, প্লাস এখন আমরা দেখবো ম্যানুয়ালি কয়টা আছে। তো দেখো ভাইয়া, এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে একটা, 3টা, আর এখানে আছে একটা, 4টা। তার মানে 5 + 4, মানে এখানে মোট কয়টা সিগমা বন্ধন হবে? মোট হবে তোমার 9টি সিগমা বন্ধন হবে। ঠিক আছে, 9টি সিগমা বন্ধন হবে। আচ্ছা, ওকে। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, যে এখানের মধ্যে আমার কয়টা পাই বন্ধন আছে? এখানে যেহেতু ডাবল বন্ধন আছে, তার মানে এখানে একটা সিগমা আছে, একটা পাই বন্ধন আছে, তার মানে এখানে পাই বন্ধন কয়টা হবে? পাই বন্ধন কিন্তু এখানে একটি হবে। ওকে, এখন তুমি আমাকে বলো এই কার্বনে কি কোনো পাই বন্ধন আছে? এই কার্বনে কোনো পাই বন্ধন নাই। তো যেহেতু এখানে কোনো পাই বন্ধন নাই, তার মানে এটা হবে তোমার sp3 সংকরায়ন হবে। এখানে কোনো পাই বন্ধন নাই, তার মানে এটা হবে sp3 সংকরায়ন। দেখো এই কার্বনের ডানে বামে উপর নিচে একটা পাই বন্ধন আছে, তার মানে সেটা কি হবে? sp2 সংকরায়ন হবে। আর অক্সিজেন যেহেতু এখানে একটা পাই বন্ধন আছে, তার মানে সেখানে কি হবে? সেখানে হবে তোমার sp2 সংকরায়ন হবে। ঠিক আছে, আচ্ছা। আর তোমাদের সবাই পড়ো, সেরা সেরা বস পোলাপান, সেরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আমরা দেখবো যে বেনজিনে কয়টা সিগমা বন্ধন আছে এবং কয়টা পাই বন্ধন আছে। এটা কিন্তু এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু মানে বোর্ড পরীক্ষা বলো বা এডমিশন বলো, সব জায়গাতে কিন্তু এখান থেকে অনেক বেশি পরিমাণে কোশ্চেন আসে। আচ্ছা, সো এটার জন্য প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে বেনজিনের স্ট্রাকচারটা লিখতে হবে। আচ্ছা, তো আমি জানি তোমরা অনেকে বেনজিনের স্ট্রাকচার জানো না, বা তোমরা অনেকে বলতে পারো যে ভাই এগুলো তো আমরা জানি না। সো তুমি আপাতত আমি যে স্ট্রাকচারগুলো লিখবো, তুমি জাস্ট মনের প্রাণে বিশ্বাস করে নাও। আমরা যখন বেনজিনের পার্টটা পড়বো, তখন আমরা এই জিনিসগুলো ডিটেইলে বোঝার ট্রাই করবো। সো তুমি জাস্ট মনে প্রাণে বিশ্বাস করে নাও যে বেনজিনের স্ট্রাকচারটা হচ্ছে তোমার এমন, যেখানে কার্বন থাকে কয়টা? 6টা থাকে। সো এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে থাকবে একটা কার্বন, আবার দেখো এখানে থাকবে একটা কার্বন, এখানে থাকবে একটা কার্বন, আবার এখানে থাকবে একটা কার্বন। ঠিক আছে, এটা তুমি মনে প্রাণে বিশ্বাস করে নাও। আর আমরা সবাই জানি যে বেনজিনে একান্তর পাই বন্ধন থাকে। সো একান্তর পাই বন্ধন মানে কি ভাই বলতো? একান্তর পাই বন্ধন মানে কি ভাই বলতো? যে একটা পরপর পাই বন্ধন থাকে। তার মানে দেখো যে আমি এখানে দিলাম একটা পাই বন্ধন, তারপরে এখানে দিব আমি একটা পাই বন্ধন দিব, তারপরে এখানে দিব একটা পাই বন্ধন। তাহলে দেখো তো ভাইয়া, যে আমার একটা পরপর পাই বন্ধন আছে। ওকে, এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যে কার্বনের কিন্তু প্রতিটা মানে প্রতিটা কার্বন কিন্তু এখানে 3টা করে হাত ফিল আপ আছে। দেখো এই কার্বনেরও 3টা করে হাত ফিল আপ, এই কার্বনের 3টা করে হাত ফিল আপ, এই কার্বনের 3টা করে হাত ফিল আপ, মানে এখানে যতগুলো কার্বন আছে সবগুলো কার্বনের 3টা করে হাত ফিল আপ। তাহলে অবশিষ্ট যে একটা হাত আছে, কার্বনের হাত তো 4টা, সো অবশিষ্ট হাতে আমরা কাকে বসাবো? হাইড্রোজেনকে বসাবো। সো আমি এখানে দিলাম একটা হাইড্রোজেন, আমি এখানে দিলাম একটা হাইড্রোজেন, এখানে দিলাম একটা হাইড্রোজেন, এখানে দিলাম একটা হাইড্রোজেন, এখানে দিলাম একটা হাইড্রোজেন, এখানে দিলাম আমি একটা হাইড্রোজেন দিলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন তুমি আমাকে বলো ভাইয়া, যে এখানের মধ্যে আমার সিগমা বন্ধন কয়টা আছে? দেখো যে আমার এখানে হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন কিন্তু এখানে 6টা আছে। তো আমি এখানে দিলাম 6 দিলাম, প্লাস দেখো আমার এখানে একটা সিগমা বন্ধন আছে, এখানে একটা 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 আছে। তার মানে এখানে মোট ম্যানুয়ালি কয়টা সিগমা বন্ধন আছে? 6টা আছে। তাহলে সিগমা বন্ধন এখানে মোট কয়টা আছে ভাইয়া বলো তো? 12টি আছে। কয়টা আছে? 12টি আছে। আচ্ছা, এখন আমরা দেখি পাই বন্ধন এখানে কয়টা আছে। দেখো ভাইয়া, যে আমার এখানে দেখো তো ভাইয়া, যে ডাবল বন্ধন মানে এখানে একটা পাই বন্ধন আছে, এখানে ডাবল বন্ধন মানে এখানে একটা পাই বন্ধন আছে, এখানে ডাবল বন্ধন মানে এখানে একটা পাই বন্ধন আছে। তাহলে পাই বন্ধন এখানে কয়টা আছে?
তিনটি আছে। তো তোমরা সবাই একটু এই জিনিসটা একটু টানা মুখস্থ করে নিবা, ঠিক আছে? এখান থেকে কিন্তু এমসিকিউ তো অনেক বেশি পরিমাণে আসে। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো যে বেঞ্জিনে কি সংকরণ আছে? বেঞ্জিনে কি সংকরণ আছে? তুমি দেখো যেখানে প্রতিটা কার্বন কিন্তু দেখো ভাইয়া যে একটা করে পাই বন্ধন আছে। দেখো এই কার্বনের ডানে বামে উপরে নিচে একটা পাই বন্ধন আছে, এই কার্বনের ডানে বামে উপরে নিচে একটা পাই বন্ধন আছে, এই কার্বনে দেখো একটা পাই বন্ধন আছে, এই কার্বনে দেখো একটা পাই বন্ধন আছে, এই কার্বনেরও দেখো একটা পাই বন্ধন আছে। তার মানে প্রতিটা কার্বনের যেহেতু একটা করে পাই বন্ধন আছে, তার মানে প্রতিটা কার্বন কি হবে? প্রতিটা কার্বন এখানে sp2 সংকরণ হবে। তাহলে এইটা হবে sp2, 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 তারপর এইটা হবে sp2, ঠিক আছে? তার মানে বেঞ্জিনে সবগুলো কার্বন কি থাকে? sp2 সংকরণের মাধ্যমে থাকে, ঠিক আছে? ওকে, তার মানে বেঞ্জিনে কি হয়? বেঞ্জিনে তোমার sp2 সংকরণ থাকে, আর সিগমা বন্ধন কয়টা থাকে? 12টি থাকে, আর পাই বন্ধন কয়টি থাকে? 3টি থাকে। আচ্ছা, ওকে, এখন আসি আমরা যে সাইক্লোহেক্সানন, ঠিক আছে? আচ্ছা, তো সাইক্লোহেক্সানন মানে কি? দেখো তোমরা অনেকে এটা জানি, তোমাদের অনেকের মাথার উপর দিয়ে যাবে এটার স্ট্রাকচারটা, বাট যখন আমরা অ্যারোমেটিক যৌগগুলো পড়বো তখন তোমাদের এই জিনিসগুলো আমরা ডিটেলসে বুঝাবো। তো সাইক্লোহেক্সান মানে কি ভাই বলো তো? সাইক্লোহেক্সানন মানে সেটা হচ্ছে একটা কিটোন। দেখো উন আছে মানে সেটা কি? একটা কিটোন। আচ্ছা, আর হেক্স মানে কি? হেক্স মানে এখানে 6টা কার্বন থাকে। তো হেক্সানোন মানে কি? সেটা হচ্ছে তোমার 6 কার্বন বিশিষ্ট একটা কিটোন। আর সাইক্লো মানে কি ভাই বলতো? সাইক্লো মানে সেটা হচ্ছে তোমার একটা সাইক্লিক যৌগ। তার মানে সাইক্লোহেক্সানোনের স্ট্রাকচারটা কেমন হবে? দেখো যে আমি এখানে কি দিলাম? কিটোন গ্রুপ দিলাম। সো কিটোন মানে কি? সি ডাবল বন্ড ও দিলাম। এখন আমরা কি করব? 6টা কার্বন নিয়ে আমরা একটা চাকরিক যৌগ বানাবো। তাহলে দেখো আমি এখানে দিলাম একটা কার্বন, 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 আমি এখানে দিলাম একটা কার্বন। ওকে, এখন দেখো ভাইয়া যে আমার এই যে কার্বনটা আছে, এই কার্বনে কিন্তু 4টা হাত ফিল আপ। বাট দেখো এই যে কার্বনগুলো আছে, এই কার্বনগুলোর কিন্তু প্রতিটা কিন্তু 2টা করে হাত ফিল আপ। তাহলে অবশিষ্ট 2টা হাতে কি বসবে? 2টা হাইড্রোজেন বসবে। এখানে দেখো এই কার্বনের কিন্তু 2টা হাত ফিল আপ, তার মানে অবশিষ্ট 2টা হাতে কিন্তু হাইড্রোজেন বসবে। তাহলে দেখো আমি এখানে দিলাম একটা হাইড্রোজেন, এখানে দিলাম হাইড্রোজেন, এখানে দিলাম হাইড্রোজেন 2টা, এখানে দিলাম আমি হাইড্রোজেন 2টা। ওকে, এখন তুমি আমাকে বলো ভাইয়া যে এখানের মধ্যে আমার সিগমা বন্ধন কয়টা আছে? দেখো, সো দেখো ভাই এখানের মধ্যে আমার হাইড্রোজেন কয়টা আছে ভাইয়া বলো তো? 2 4 6 8 10, তার মানে আমার এখানে হাইড্রোজেন কয়টা আছে? 10টা আছে। ওকে, 10 দিলাম প্লাস। এখন আমরা দেখবো এখানের মধ্যে আমার ম্যানুয়ালি কয়টা সিগমা বন্ধন আছে। তার মানে দেখো এখানে আছে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, তার মানে এখানে কয়টা আছে? 7টা আছে। তার মানে মোট সিগমা বন্ধন কয়টা হবে? 17টি হবে। কয়টি হবে? 17টি হবে। আচ্ছা ফাইন, এখন তুমি আমাকে বলো তো ভাই এখানে পাই বন্ধন কয়টা আছে? পাই বন্ধন কিন্তু এখানে একটা আছে। তো পাই বন্ধন এখানে কয়টা আছে? একটা আছে। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানে মধ্যে আমার সংকরণটা কি হবে? সংকরণ কি হবে? দেখো তো ভাইয়া যে এই কার্বনে যেহেতু একটা পাই বন্ধন আছে, তার মানে এটা কি হবে? sp2 সংকরণ হবে। এই অক্সিজেনের মধ্যে যেহেতু আমার একটা পাই বন্ধন আছে, তার মানে এটা sp2 সংকরণ হবে। বাট তুমি আমাকে বলো এই যে কার্বনগুলো আছে, এই একটা কার্বনে কি কোনো পাই বন্ধন আছে? এই একটা কার্বনেও কোনো পাই বন্ধন নাই। তো যেহেতু কোনো পাই বন্ধন নাই, তার মানে প্রতিটা কার্বন কি হবে? sp3 সংকরণ হবে। তাহলে এইটা হবে sp3, এইটা হবে sp3, এইটা হবে sp3, এইটা হবে sp3, এবং এইটাও কি হবে? sp3 হবে। তাহলে আই থিঙ্ক সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো, ঠিক আছে? আই থিঙ্ক সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো, ঠিক আছে? তো চলো আমরা এখন একটু নেক্সট কোয়েশনে যাই। ওকে, সো এখন তোমাকে বলছে যে নিচের যৌগটিতে কতটি সিগমা ও পাই বন্ধন বিদ্যমান? এটা কিন্তু রাবিতে 1920 সালে আসছিল। ওকে, সো দেখো ভাইয়া, তো যেহেতু এখানের মধ্যে আমার হাইড্রোজেনগুলোকে কি করছে? বের করে লিখছে। হাইড্রোজেনগুলোকে কি করছে ভাইয়া বলতে? বের করে লিখছে। এই জন্য আমরা হাইড্রোজেন সংখ্যাকে কাউন্ট করব না। তো আমরা এখানে কি করবো? ম্যানুয়ালি সবগুলা কাউন্ট করবো। তাহলে তুমি আমাকে বলো এখানে সিগমা বন্ধন কয়টা আছে? দেখো এখানে আছে একটা, এখানে আছে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। তার মানে এখানে সিগমা বন্ধন কয়টা আছে? সিগমা বন্ধন হচ্ছে তোমার 11টি আছে। কয়টি আছে সিগমা বন্ধন? 11টি আছে। এখন আমরা দেখবো এখানে পাই বন্ধন কয়টা আছে। তো দেখো ভাই এখানে একটা পাই বন্ধন আছে, আবার দেখো যে এখানে একটা পাই বন্ধন আছে, তার মানে 2টা পাই বন্ধন আছে। আর এখানে আর তোমার ট্রিপল বন্ধন মানে এখানে কি আছে? 2টা পাই বন্ধন আছে। তাহলে 1 + 1 2, আর এখানে হচ্ছে তোমার 2, তার মানে এখানে মোট কয়টা পাই বন্ধন আছে? মোট হচ্ছে তোমার 4টি পাই বন্ধন আছে। সো তুমি আমাকে বলো তো এখানে কোন অপশনের সাথে ম্যাচ করে? এটা কিন্তু ডি অপশনের সাথে ম্যাচ করে। তার মানে এখানে সিগমা বন্ধন কয়টা আছে? সিগমা বন্ধন হচ্ছে তোমার 11টা, আর পাই বন্ধন হচ্ছে তোমার 4টা, ঠিক আছে? তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে কিন্তু ডি। আচ্ছা, ওকে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবে তুমি সব সময় যে সিগমা বন্ধন এবং পাই বন্ধন
উভয়টাই কিন্তু সমযোজী যৌগ, ঠিক আছে। কি বলছি ভাই বলতো, যে সিগমা এবং পাই উভয়টাই কিন্তু সমযোজী যৌগ, ঠিক আছে। সিগমা পাই দুইটাই কিন্তু সমযোজী বন্ধন। সিগমা বন্ধনও সমযোজী বন্ধন, পাই বন্ধনও সমযোজী বন্ধন, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন দেখো কি বলছে যে ইথেন, ইথিন, ইথানল এবং ইথাইনের কার্বন পরমাণুর সংকরায়ন যথাক্রমে কি হবে। আচ্ছা, সো ইথেন কি, ইথিন কি, ইথানল কি, ইথাইন কি, আমি জানি এটা অনেকে হয়তোবা জানো না, অনেকে হয়তোবা এটির প্রথম অর্গানিক কেমিস্ট্রি ক্লাস, বাট আমি এই স্ট্রাকচারগুলো এখন আপাতত লিখি, তোমরা একটু পরে এই জিনিসগুলো দেখতে পারবা। আমরা যখন একটু পরে নামকরণ পড়বো তখন তুমি এই সবগুলো স্ট্রাকচার কিন্তু দেখতে পারবা। সো তুমি মাথায় রাখবা যে ইথেন মানে কি, 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, 2 কার্বন বিশিষ্ট কিন্তু একটা অ্যালকেন, ঠিক আছে। ওকে, আর ইথিন মানে কি ভাই বলতো, ইথিন মানে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন। সো অ্যালকিন মানে কি হবে, CH2 ডাবল বন্ধন CH2 হবে। ওকে, আচ্ছা, আর ইথানল মানে কি, ইথানল মানে হচ্ছে তোমার 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল। সো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল মানে কি ভাই বলতো, CH3 CH2, এখানে কি হবে, OH হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার একটা অ্যালকোহল। আর ইথাইন মানে কি ভাই বলতো, আচ্ছা দাঁড়াও একটা মিনিট, আচ্ছা ওকে, তো দেখো, তো ইথেন মানে কি ভাই বলতো, ইথেন মানে হচ্ছে তোমার যে এমন একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন যেখানে কি থাকবে ভাই বলতো, CH ট্রিপল বন্ধন CH থাকবে, CH ট্রিপল বন্ধন CH থাকবে, ঠিক আছে। ওকে, আচ্ছা ওকে, ঠিক আছে ভাইয়া। এখন তুমি আমাকে বলো তো ভাই, এখানে আমার কি কি সংকরণ বিদ্যমান। দেখো এখানে কিন্তু আমার সিঙ্গেল বন্ধন আছে শুধুমাত্র, তার মানে এখানে কি আছে, এখানে তোমার sp3 সংকরণ আছে, কি আছে এখানে, sp3 সংকরণ আছে। এখানে যেহেতু একটা পাই বন্ধন আছে, তার মানে এখানে এখানে কি আছে, এখানে কিন্তু তোমার sp2 সংকরণ আছে। ওকে, এখানে কি কোনো পাই বন্ধন আছে, এখানে কিন্তু কোনো পাই বন্ধন নাই, তার মানে এখানের মধ্যে কি আছে ভাই বলতো, এখানের মধ্যে তোমার sp3 সংকরণ আছে। এখানে যেহেতু আমার 2টা পাই বন্ধন আছে, তার মানে এখানে কি সংকরণ আছে, এখানে হচ্ছে তোমার sp সংকরণ আছে। তাহলে দেখো তো ভাইয়া যে সংকরণ যথাক্রমে কি হবে, sp3 sp2 sp3 sp। তাহলে দেখো তো ভাইয়া যে আমার এটা কোনটার সাথে ম্যাচ করে, দেখো তো ভাইয়া এটা কিন্তু আমার সি নাম্বার অপশনটার সাথে ম্যাচ করতেছে কিন্তু। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু হবে সি। আনসার কোনটা হবে, আনসার হবে সি। ওকে, আচ্ছা ওকে, তো এখন তোমাকে বলছে যে কোন যৌগটিতে একের অধিক কার্বন সংকরিত কার্বন আছে। আচ্ছা, তো প্রথমে বলছে সাইক্লোহেক্সেন। তো আমি জানি এই জিনিসগুলো তোমরা অনেকে হয়তো বুঝবা না, তাও আমি একটু লিখে দিই, আমরা যখন নামকরণ পড়বো তখন আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো বুঝবো আর কি। তো সাইক্লোহেক্সেন মানে কি ভাই বলতো, যে 6 কার্বন বিশিষ্ট এমন একটা অ্যালকেন যেটা হচ্ছে তোমার চাকরি যৌগ থাকে। তো আমি এখানে লিখি আমি এখানের মধ্যে যে সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন মানে কি ভাই বলতো, একটা CH2 থাকবে এখানে, তারপর এখানে কি থাকবে CH2, এখানে থাকবে CH2, এখানে থাকবে একটা CH2 থাকবে, এখানে থাকবে CH2, আর এখানে থাকবে একটা CH2 থাকবে। এটা হচ্ছে তোমার সাইক্লোহেক্সেন, ঠিক আছে। এটা সাইক্লিক যৌগ আর কি, মানে সাইক্লিক অ্যালকেন, ঠিক আছে। আচ্ছা, বেনজিন, তো দেখো তো ভাইয়া বেনজিনটা কি আমরা একটু লিখছিলাম না, বেনজিনটা আমি একটু এখানে কপি পেস্ট করে ফেলি, দাঁড়াও একটা মিনিট, দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা দাঁড়াও একটা মিনিট, তো তোমরা সবাই থাকো। আচ্ছা ওকে, তো এটা হচ্ছে আমার বেনজিন, ঠিক আছে, এটা হচ্ছে একটা বেনজিন। এটা হচ্ছে বি, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, এটা হচ্ছে একটা বেনজিন, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো আমরা টোলুইন লিখবো। সো টোলুইন মানে কি ভাই বলতো, টোলুইন মানে হচ্ছে, দাঁড়াও একটা মিনিট, এটা তো সিলেক্ট হয় না, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা একটু কি লিখি দেখো। সো টোলুইন মানে কি দেখো তো, যে টোলুইন মানে হচ্ছে তোমার দেখো যে সেম টু সেম বেঞ্জিনের মতো, সেম টু সেম বেঞ্জিনের মতো থাকবে, বাট এখানে কি থাকবে, একটা CH3 থাকবে উপরে, একটা CH3 থাকবে, তারপর এখানে কি থাকবে, দাঁড়াও একটা মিনিট, এখানে একটা CH3 থাকবে, তারপর এখানে কি থাকবে, যে এখানে থাকবে তোমার বেঞ্জিনের মতো একদম হুবহু সেম, তারপর এখানে থাকবে তোমার সি, তারপর এখানে থাকবে তোমার ডাবল বন্ড, তারপর এখানে দিলাম আমি CH দিলাম, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, আমি এখানে আবার বেঞ্জিনটা একটু লিখি, এখানে CH,
তারপর এখানে দিলাম আমি ডাবল বন্ড CH দিলাম, তারপর এখানে দিলাম আমি CH দিলাম, ডাবল বন্ধন CH দিলাম, তারপর এখানে দিলাম আমি CH দিলাম, তারপর এখানে আমি ডাবল বন্ধন CH দিলাম, তারপর এখানে কি দিলাম আমি CH দিলাম। ওকে, এটা হচ্ছে একটা বেনজিন, আমি জাস্ট রাফ করে লিখছি। ওকে, এখন এখান থেকে কি হবে, একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়ে এখানে কি থাকবে, এটা CH3 আসবে। ঠিক আছে, কি আসবে, CH3 আসবে। ওকে, আর বিউটেন মানে কি ভাবে বলতো, বিউটেন মানে হচ্ছে তোমার 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন। তো 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে কি ভাবে বলতো, CH3, তারপর এখানে কি হবে CH2, তারপর এখানে কি হবে CH2, তারপর এখানে কি হবে CH3 হবে। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানে কোথায় একের অধিক সংকরণ আছে। দেখো এখানে দেখো যে কার্বনের মধ্যে কোনো পায়বন্ধন নাই, তার মানে এখানে শুধুমাত্র sp3 সংকরণ আছে। আর বেনজিনের মধ্যে কি থাকে, বেনজিনের মধ্যে কিন্তু sp2 সংকরণ থাকে। আবার দেখো যে আমার বিউটেন যেটা আছে, বিউটেনের মধ্যে যেহেতু কোনো পায়বন্ধন নাই, তার মানে এখানে শুধুমাত্র sp3 সংকরণ আছে। বাট তুমি আমাকে বলো তো ভাইয়া এখানে কি আছে, দেখো তো এখানে আমার একসাথে ডাবল বন্ধনও আছে। আবার দেখো এখানে মধ্যে কি আছে ভাই বলতো, CH3 আছে। তো CH3 মানে এখানে কি আছে ভাই বলতো, CH3 মানে এখানের মধ্যে আমার sp3 সংকরণ আছে। সো তুমি আমাকে বলো ভাইয়া যে এটা কি একটা টোলুইন না, এটা হচ্ছে তোমার টোলুইন। সো টোলুইনের মধ্যে একই সাথে তোমার কি আছে ভাই বলতো, sp2 সংকরণ আছে, আবার একই সাথে কি আছে sp3 সংকরণ আছে। সো যেহেতু এখানে একের অধিক ধরনের সংকরিত কার্বন আছে, তার মানে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে কিন্তু সি। আনসার কোনটা হবে, আনসার হবে কিন্তু সি। ঠিক আছে, আনসার হবে সি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে 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 ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ডিগ্রি নির্ণয়। আচ্ছা, তো ডিগ্রি মানে কি ভাই বলতো, ডিগ্রি মানে হচ্ছে যে কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে ওই কার্বন সরাসরি যতগুলো কার্বন অথবা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত থাকে তার ডিগ্রি হয় ঠিক তত। ঠিক আছে। আচ্ছা, সো ধরো আমি একটা যৌগ নিলাম যে CH3 CH2, তারপর এখানে কি নিলাম আমি OH দিলাম। ওকে ফাইন। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানের মধ্যে আমার কার্যকরী মূলক কোনটা। এখানে কিন্তু কার্যকরী মূলক হচ্ছে তোমার OH। ঠিক আছে, কার্যকরী মূলক কোনটা, OH। এখন কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত ওই কার্বনের সাথে যেহেতু এখানে সরাসরি একটা কার্বন যুক্ত আছে, তার মানে এটা কি হবে, এটা হবে তোমার 1 ডিগ্রি অ্যালকোহল হবে। কি হবে এটা, 1 ডিগ্রি অ্যালকোহল হবে। ধরো আমি আরেকটা যৌগ নিলাম যে CH3 CH, তারপর এখানে কি নিলাম আমি CH2 নিলাম, তারপর এখানে আমি CH3 নিলাম, তারপর এখানে নিলাম আমি CH2, তারপরে এখানে নিলাম আমি CH নিলাম। ঠিক আছে। ওকে, এখন দেখো ভাইয়া, আচ্ছা তোমরা কি কি কমেন্ট করতেছো? আচ্ছা, নামকরণ টপিকটা আস্তে আস্তে পড়াবো, একটু পরে পড়াবো। ঠিক আছে। আচ্ছা দেখো, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার এই যে কার্যকরী মূলকটা আছে, এই কার্যকরী মূলকটা কোন কার্বনের সাথে যুক্ত আছে, আমার এই কার্বনের সাথে যুক্ত আছে। এখন এই কার্বনের সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত আছে ভাইয়া বলো তো? এই কার্বনের সাথে সরাসরি কিন্তু একটা যুক্ত আছে। তার মানে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো 1 ডিগ্রি অ্যালডিহাইড। আমরা এটাকে কি বলবো, 1 ডিগ্রি অ্যালডিহাইড বলবো। ঠিক আছে। আচ্ছা ওকে, ধরো আমি তোমাকে যদি বলি যে এখানে আমি দিলাম একটা সি, দাঁড়াও একটা মিনিট, এখানে ধরো আমি দিলাম একটা সি, এখানে দিলাম আমি CH3 দিলাম, আমি এখানে দিলাম একটা CH3 দিলাম, আমি এখানে দিলাম একটা CH3, তারপর আমি এখানে দিলাম একটা COOH দিলাম। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যেটা আমার কয় ডিগ্রি অ্যাসিড। দেখো আমার এখানে কার্যকরী মূলক কোনটা, কার্যকরী মূলক হচ্ছে তোমার COOH। কার্যকরী মূলক কোনটা, COOH। ওকে, এখন কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে ওই কার্বনের সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত আছে, একটা দুইটা তিনটা যুক্ত আছে। সো যেহেতু তিনটা কার্বন যুক্ত আছে এই জন্য আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যাসিড। আমরা কি বলবো, এটাকে 3 ডিগ্রি অ্যাসিড বলবো। সো আই থিঙ্ক সবাই ডিগ্রি জিনিসটা বুঝতে পারছো। ওকে, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবা যে কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা বলি আলফা কার্বন, তারপরের কার্বনটাকে আমরা কি বলি, বিটা কার্বন বলি। ঠিক একইভাবে দেখো যে আমরা কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে সেটাকে আমরা কি বলি, আলফা কার্বন বলি, তারপরটা কি হবে ভাইয়া বলতো, বিটা কার্বন বলি। ঠিক একইভাবে দেখো যে এটা হচ্ছে কার্যকরী মূলক, তো কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি আলফা কার্বন, তারপর এটাকে আমরা কি বলবো, বিটা কার্বন বলবো। তাহলে এটা হবে তোমার বিটা কার্বন, এটা হবে কিন্তু বিটা কার্বন। সো আশা করি সবাই যে কোনটা আলফা কার্বন কোনটা বিটা কার্বন সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো। ঠিক আছে। আচ্ছা ওকে, এখন দেখি এমিনের ক্ষেত্রে। সো তুমি মাথায় রাখবা যে এমিনের ক্ষেত্রে নাইট্রোজেনের সাথে সরাসরি যতগুলো কার্বন অথবা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে এমিনের ডিগ্রি হয় ঠিক তত। ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো, সো এমিনের সংকেত কিভাবে বলতো, এমিনের সংকেত হচ্ছে আমরা জানি যে N⁻²। এমিনের সংকেত কিভাবে বলতো, N⁻²। ওকে,
আচ্ছা, এখন ধরো আমি এখানে কি লিখলাম, আমি এখানে লিখলাম যে CH3, তারপর এখানে কি লিখলাম আমি, এখানে লিখলাম আমি NH2 লিখলাম। ওকে, এখন তুমি আমাকে বলো এটা তো একটা এমিন, তো নাইট্রোজেনের সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত আছে? নাইট্রোজেনের সাথে সরাসরি একটা কার্বন যুক্ত আছে। তো যেহেতু নাইট্রোজেনের সাথে সরাসরি একটা কার্বন যুক্ত আছে, তার মানে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো 1 ডিগ্রি এমিন। কি বলবো এটাকে? এটাকে আমরা বলবো 1 ডিগ্রি এমিন বলবো। ধরো আমি এখানে দিলাম NH দিলাম, আমি এখানে দিলাম একটা R, আমি এখানে দিলাম একটা CH3 দিলাম। ওকে, তাহলে তুমি আমাকে বলো ভাইয়া যে নাইট্রোজেনের সাথে সরাসরি একটা কার্বন যুক্ত আছে, একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, তাহলে এটা কি হবে? এটা হবে তোমার 2 ডিগ্রি এমিন। এটা কি হবে? এটা হবে তোমার 2 ডিগ্রি এমিন হবে। ধরো আমি এখানে নিলাম N নিলাম, আমি এখানে নিলাম একটা CH3 নিলাম, আমি এখানে নিলাম একটা R, আমি এখানে নিলাম আমি একটা R। তাহলে দেখো নাইট্রোজেনের সাথে সরাসরি একটা কার্বন যুক্ত আছে, দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। তো যেহেতু একটা কার্বন এবং দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, তার মানে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো 3 ডিগ্রি এমিন। এটাকে আমরা কি বলবো? 3 ডিগ্রি এমিন বলবো। সো আশা করি সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, হ্যাঁ তোমরা তো মোটামুটি সব কিছু বুঝতেছো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, এখন দেখো কি বলছে যে এখানে দেখো কার্বন আছে, তার তিন দিকে তিনটা হাত ফাঁকা আছে, আর এখানে কি আছে? OH আছে। ওকে, এখন এখানে বলছে যে এটা কোন ধরনের মূলক। দেখো OH থাকা মানে সেটা কিভাবে বলতো? সেটা হচ্ছে তোমার অ্যালকোহল। আবার দেখো যে কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে তার কি আছে ভাবে বলতো? তিন দিকে তিনটা হাত ফাঁকা আছে, বা তিন দিকে তিনটা ধরো সাপোজ R যুক্ত আছে। তাহলে এটাকে আমরা কি বলবো ভাইয়া বলতো? এটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকোহল বলবো। কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনের সাথে সরাসরি যতগুলো কার্বন অথবা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে তাকে আমরা কি বলবো? 3 ডিগ্রি অ্যালকোহল বলবো। তো দেখো তো এখানে আনসার কোনটা হবে? আনসার হবে কিন্তু সি। দেখো অ্যালকোহল হিসেবে কিন্তু আমার অপশনে একটাই আছে। সো অ্যালকোহলটা কি হবে? অ্যালকোহলটা হবে কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল। অ্যালকোহলটা কি হবে? 3 ডিগ্রি অ্যালকোহল হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আসি আমরা যে অ্যালাইল অ্যালকোহলের সংকেত কি। আচ্ছা, সো অ্যালকোহল মানে কি ভাবে বলতো? অ্যালকোহল মানে আমরা জানি যে সেখানে কি থাকবে? একটা OH মূলক থাকবে। ওকে, সো দেখো ভাইয়া যে OH মূলক মানে কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে সেই কার্বনকে আমরা বলি আলফা কার্বন, এবং তার পাশের কার্বনটাকে আমরা কি বলি? তার পাশের কার্বনটাকে আমরা বলি বিটা কার্বন। সো তুমি মাথায় রাখবা যে বিটা কার্বনে যখন ডাবল বন্ধন থাকবে, বিটা কার্বনে যখন ডাবল বন্ধন থাকবে তখন সেটাকে আমরা কি বলি? অ্যালাইল অ্যালকোহল বলি। কি বলছে ভাইয়া বলতো? যে কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত থাকে সেটাকে আমরা বলি আলফা কার্বন, আর তার পাশের কার্বনটাকে আমরা কি বলবো? বিটা কার্বন বলবো। এখন বিটা কার্বনে যদি আমার ডাবল বন্ধন থাকে তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অ্যালাইল অ্যালকোহল বলি। এখন দেখো তো ভাইয়া যে এখানে কোথায় আমার বিটা কার্বনের মধ্যে ডাবল বন্ধন আছে। দেখো আমার এটা হচ্ছে তোমার কার্যকরী মূলক, তার মানে এটা হচ্ছে তোমার আলফা কার্বন, এটা হচ্ছে তোমার বিটা কার্বন, আর বিটা কার্বনের মধ্যে কি আছে? ডাবল বন্ধন আছে। তার মানে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অ্যালাইল অ্যালকোহল। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অ্যালাইল অ্যালকোহল। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু হবে সি, ঠিক আছে? আনসার কোনটা হবে? আচ্ছা ঠিক আছে, ওকে, ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখো, এখন আসে আমরা যে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন, এটাতে কিন্তু পরীক্ষাতে মানে অনেকেই তোমরা এখানে ভুল করো। দেখো সো এখানে কি বলছে যে এই একটা যৌগ আছে, যৌগতে বলছে যে 1 ডিগ্রি মানে প্রাইমারি মানে 1 ডিগ্রি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটারনারি কার্বন পরমাণু সংখ্যা যথাক্রমে কত? আচ্ছা, সো দেখো ভাই এখানে কি আছে? কার্বনের সাথে কি আছে ভাই বলতো? 3টা মিথাইল গ্রুপ আছে। তো দেখো যেহেতু এখানে ব্র্যাকেটে আছে তার মানে কি ভাই বলতো? কার্বনের 3 হাতে 3টা মিথাইল আছে। দেখো আমরা কি জানি? আমরা জানি কার্বনের হাত হচ্ছে তোমার 4টা। তো এখানে 3 হাতে কি আছে? 3 হাতে তোমার 3টা কি আছে? মিথাইল গ্রুপ আছে। এখানে আছে একটা CH3, এখানে আছে একটা CH3, এখানে আছে একটা CH3 আছে, ঠিক আছে? ওকে, আর এখানে দেখো তো কি আছে? এখানে তোমার CH2 আছে। আবার দেখো যে এখানে কি আছে? CH আছে, আর যেহেতু এখানে ব্র্যাকেটে 2টা মিথাইল গ্রুপ আছে তার মানে এই কার্বনের এইখানে আছে একটা CH3, আবার এখানে আছে একটা কি ভাই বলতো? CH3 আছে। ওকে, আচ্ছা, এখন বলছে আমাকে বাড়ি করতে হবে যেখানে কতটা প্রাইমারি কার্বন আছে, কতটা প্রাইমারি কার্বন আছে, মানে 1 ডিগ্রি কার্বন আছে। সো 1 ডিগ্রি কার্বন মানে কি ভাই বলতো? যে কার্বনটা শুধুমাত্র একটা কার্বনের সাথে যুক্ত থাকবে। তাহলে তুমি আমাকে বলো এই যে কার্বনটা আছে এই কার্বন কি ভাই বলতো? আমার শুধুমাত্র একটা কার্বনের সাথে যুক্ত আছে। তাহলে দেখো এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি। এই কার্বনটা কি ভাই বলতো? একটা কার্বনের সাথে যুক্ত আছে, তার মানে এটা হবে তোমার 1 ডিগ্রি হবে। এই কার্বনটা কি ভাই বলতো? একটা কার্বনের সাথে যুক্ত আছে, তার মানে এটা কি হবে? 1 ডিগ্রি হবে। বাট দেখো এই কার্বনটা কিন্তু 2টা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটা 1 ডিগ্রি হবে না। আবার দেখো ভাইয়া যে এই যে কার্বনটা আছে এই কার্বনটা দেখো একটা কার্বনের সাথে যুক্ত আছে, তার মানে এটা হবে 1 ডিগ্রি। এই যে কার্বনটা আছে এই কার্বনটা কি হবে ভাইয়া বলতো? এই কার্বনটা হবে তোমার 1 ডিগ্রি হবে। আচ্ছা, এখন তুমি আমাকে বলো ভাইয়া যে এখানের মধ্যে
এখানের মধ্যে তুমি আমাকে বলতো যে 2 ডিগ্রি কোথায় আছে বলো তো ভাইয়া। দেখো যে আমার এই যে কার্বনটা আছে দেখো তো ভাইয়া, যে আচ্ছা আমি এটা অন্য কালার ইউজ করি। দেখো যে আমার এই যে কার্বনটা আছে দেখো তো, এই কার্বনের সাথে কি সরাসরি 2টা কার্বন যুক্ত আছে। তো যেহেতু এখানে 2টা কার্বন যুক্ত আছে, তার মানে এটা কি ভাবে বলতো, এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি। এটা কি ভাবে বলতো, এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি। ওকে, তো দেখো 2 ডিগ্রি এখানে কয়টা আছে, একটা আছে। আর 1 ডিগ্রি এখানে কয়টা আছে, 1 ডিগ্রি 1টা 2টা 3টা 4টা 5টা আছে। তার মানে 5টা আছে 1 ডিগ্রি, আর 2 ডিগ্রি কয়টা আছে, একটা আছে। ওকে, এখন আমরা দেখবো এখানের মধ্যে যে 3 ডিগ্রি কয়টা আছে। দেখো যে 3 ডিগ্রি দেখো তো ভাই, এখানে একটা আছে না। দেখো তো যে আমার এই যে কার্বনটা আছে, এই যে কার্বনটা আছে দেখো, এই কার্বনের সাথে কয়টা কার্বন যুক্ত আছে ভাই বলতো, একটা 2টা 3টা। তার মানে এটা কি ভাই বলতো, এটা হচ্ছে তোমার 3 ডিগ্রি কার্বন। 3 ডিগ্রি কার্বন, তার মানে 3 ডিগ্রি কয়টা আছে, একটা আছে। ওকে, এখন আমরা দেখবো যে 4 ডিগ্রি কয়টা আছে। দেখো যে আমার এই যে কার্বনটা আছে দেখো ভাইয়া, যে এই যে কার্বনটা আছে, এই কার্বনের সাথে সরাসরি কয়টা কার্বন যুক্ত আছে, একটা 2টা 3টা 4টা আছে। তো যেহেতু এখানে 4টা কার্বন যুক্ত আছে, তার মানে এটা কি হবে, এটা হবে তোমার 4 ডিগ্রি অ্যালকোহল। তাহলে দেখো ভাইয়া যে আমার এখানের মধ্যে 5টা আছে 1 ডিগ্রি। 1 ডিগ্রি কয়টা আছে, 1 ডিগ্রি হচ্ছে তোমার, দাঁড়াও এটা আমি অন্য কালার ইউজ করি। যে এখানে 1 ডিগ্রি কয়টা আছে, 1 ডিগ্রি আছে হচ্ছে তোমার 5টা, ঠিক আছে। 2 ডিগ্রি কয়টা আছে, 2 ডিগ্রি আছে হচ্ছে তোমার একটা। 3 ডিগ্রি কয়টা আছে, 3 ডিগ্রি আছে তোমার একটা। 4 ডিগ্রি কয়টা আছে, 4 ডিগ্রি হচ্ছে একটা আছে। তাহলে দেখো 5 1 1 1, এটা কোন অপশনে আছে, এটা কিন্তু সি নাম্বার অপশনে আছে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু হবে সি। আনসার কোনটা হবে, আনসার হবে সি। এটা কিন্তু একটা ভালো একটা কোশ্চেন ছিল। আচ্ছা ওকে, এখন দেখো কি বলছে যে C2H4, C2H2 এবং C2H6 যৌগগুলোর মধ্যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য যথাক্রমে এক্স ওয়াই ও জেড হলে এখানে তোমার মানে বন্ধন দৈর্ঘ্যের ক্রমটা বাড়ি করতে হবে। আচ্ছা দেখো, সো আমরা সবাই জানি যে যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকে, কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ধন থাকে তখন তাদের দূরত্ব হয় তোমার 0.154 ন্যানোমিটার। কার্বন কার্বন যখন ডাবল বন্ধন থাকে তখন সেখানে দূরত্ব কত হয়, 0.134 ন্যানোমিটার হয়। কার্বন কার্বন ট্রিপল বন্ধন থাকলে সেখানে কি হয়, 0.120 ন্যানোমিটার হয়। আর আরেকটা জিনিস মাথায় রাখবা যে বেনজিনের মধ্যে কার্বন কার্বন দূরত্ব হয় তোমার 0.139 ন্যানোমিটার। আচ্ছা ওকে, আর অ্যালকেন মানে কি ভাবে বলতো, অ্যালকেন মানে হচ্ছে তোমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকবে। অ্যালকেন মানে কি ভাবে বলতো, কার্বন কার্বন ডাবল বন্ধন থাকবে। আর অ্যালকেন মানে কি ভাবে বলতো, অ্যালকেন মানে হচ্ছে তোমার কার্বন কার্বন ট্রিপল বন্ধন থাকবে। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানের মধ্যে কোনটা অ্যালকেন, কোনটা অ্যালকিন এবং কোনটা অ্যালকেন। দেখো C2H4 দেখো তো ভাইয়া যে এটা কি আমার CnH2n, এটাকে কি সে মানে রিপ্রেজেন্ট করে না। দেখো যে কার্বন 2টা, তাহলে 2 2 4, হাইড্রোজেন হচ্ছে তোমার 4টা। তার মানে এটা কি ভাবে বলতো, এটা হচ্ছে তোমার একটা অ্যালকিন। C2H2, তাহলে দেখো তো এটা কি আমার CnH2n -2, দেখো তো এটা কি সে এটাকে তোমার রিপ্রেজেন্ট করতেছে না, যে আমার এখানের মধ্যে কার্বন 2টা 2 দিয়ে 4 -2 মানে হাইড্রোজেন হচ্ছে তোমার 2টা। তার মানে এটা কি হবে, এটা হবে তোমার একটা অ্যালকেন হবে। আর C2H6 দেখো তো এটা কি আমার CnH2n+2, দেখো তো সে কি এটাকে সে রিপ্রেজেন্ট করতেছে না, মানে এখানে কার্বন 2টা, তাহলে হাইড্রোজেন এখানে কয়টা হবে তোমার 2 দিয়ে 4 +2 মানে হচ্ছে 6টা। তার মানে এটা কি ভাবে বলতো, অ্যালকেন। ওকে, সো এখানে যেহেতু এটা একটা অ্যালকিন, তার মানে এখানে কি আছে ভাবে বলতো, এখানে হচ্ছে তোমার কার্বন কার্বন ডাবল বন্ধন। আর যেহেতু এটা একটা অ্যালকাইন, তার মানে এখানে কি আছে, কার্বন কার্বন ট্রিপল বন্ধন আছে। আর যেহেতু এটা একটা অ্যালকেন, তার মানে এখানে কি আছে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন আছে। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানে আমার কোথায় দূরত্ব সবচেয়ে বেশি হবে। দেখো আমরা জানি যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধনের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয়, তার মানে ওয়াই যেটা আছে, ওয়াই এর দূরত্ব সবচেয়ে বেশি হবে। সো দেখো তো ভাইয়া ওয়াই এর দূরত্ব সবচেয়ে বেশি কোথায় আছে, এখানে আছে। তারপর দেখো ভাইয়া যে জেড, ঠিক আছে তোমরা আনসার দিতেছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো এক্স ওয়াই জেড, সরি, তো জেড। দেখো তো জেড এর দূরত্ব কি সবচেয়ে বেশি হবে। আচ্ছা ফাইন। আচ্ছা দেখো তারপর আমরা জানি যে কার্বন কার্বন ডাবল বন্ধন দূরত্ব হচ্ছে তোমার তার চেয়ে একটু কম, কার্বন কার্বন ট্রিপল বন্ধনের দূরত্ব তার চেয়ে আরও কম। তাহলে দেখো তো ভাইয়া যে আমার সবচেয়ে বেশি দূরত্ব হবে তোমার এইটা, তারপর হবে তোমার এইটা, তারপর হবে তোমার এইটা। তো আমরা যদি এটা ক্রমটা লিখি তাহলে কি হবে বলতো, জেড হবে সবচেয়ে বেশি, তারপর কোনটা হবে, তারপর হবে তোমার এক্স, তারপর হবে তোমার এক্স, তারপর কোনটা হবে, তারপর হবে ওয়াই। তাহলে দেখো তো এটা কি আমার ডি নাম্বার অপশনের সাথে ম্যাচ করতেছে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে কিন্তু ডি। আনসার এখানে কোনটা হবে, আনসার হবে ডি। ঠিক আছে ওকে। আচ্ছা তো এখন আমরা ঢুকি যে ইউপেক নামকরণে। আমরা এখন ঢুকবো ইউপেক নামকরণে। সো সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করো। দেখো তো ইউপেক নামকরণের 3টা পার্ট আছে, একটা হচ্ছে তোমার প্রিফিক্স, একটা হচ্ছে ওয়ার্ড রুট এবং আরেকটা হচ্ছে সাফিক্স। তো এখন কথা হচ্ছে যে প্রিফিক্স মানে কি। প্রিফিক্স মানে হচ্ছে তোমার প্রতিস্থাপক এবং সেটা হচ্ছে আমরা সংখ্যা সহ লিখব। আর ওয়ার্ড রুট মানে কিভাবে বলতো, ওয়ার্ড রুট মানে হচ্ছে তোমার কার্বন সংখ্যা। আর সাফিক্স মানে কি, সাফিক্স মানে হচ্ছে তোমার মূল কার্যকরী মূলক বিশিষ্ট যৌগটাকে আমরা লিখব। ঠিক আছে আচ্ছা ওকে ওকে।
আচ্ছা, তো দেখো আমরা ওয়ার্ড রুট কার্বন সংখ্যা, তো আমরা তো সবাই জানি যে কার্বন সংখ্যা যখন 1 হয় তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি মিথ বলি, তাই না? আচ্ছা, কার্বন সংখ্যা যখন 2 হয় তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ইথ বলি, তাই না? ইথ বলি। কার্বন সংখ্যা যখন 3 থাকে তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি প্রুপ বলি। কার্বন সংখ্যা যখন 4 থাকে তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি বিউট বলি, সেটাকে আমরা কি বলি, বিউট বলি। আর কার্বন সংখ্যা যখন 5 থাকে তখন সেটাকে আমরা কি বলি, প্যান্ট বলি, তাই না? আচ্ছা, তো এই জিনিসগুলো কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, তাই না? আচ্ছা, ওকে ওকে, এখন একটা জিনিস খেয়াল করবা, তোমরা বুঝতেছো? এক দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আর আমরা এখানে সাফিক্সে কি লিখবো, সাফিক্সে আমরা মাতৃযোগটা লিখবো, ঠিক আছে? ওকে, তো ইউপেক যে কোনো আমরা ইউপেক নামকরণ করি না কেন সবসময় আমরা কি করব, আমরা এই যে রুলসটা আছে আমরা এই রুলসটা ফলো করব। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা প্রিফিক্স লিখব, তারপর ওয়ার্ড রুট লিখব, তারপর আমরা সাফিক্স লিখব, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো চলো আমরা আস্তে আস্তে নামকরণটা শুরু করি। দেখো, সো নামকরণের ক্ষেত্রে প্রথমে আমার কি কি লাগবে বলো তো? প্রথমে আমাকে কি করতে হবে, প্রধান কার্বন শিখল এমনভাবে নিতে হবে যেভাবে কার্বনগুলো নিলে সর্বাধিক কার্বন পাওয়া যায়, এবং প্রধান কার্যকরীমূলকটাকে আমার প্রথমে বাইর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল আমার প্রথম কন্ডিশন বা প্রথম নিয়ম। তারপর এখানে কি বলছে যে যেদিক থেকে নাম্বারিং করলে কার্যকরীমূলক আগে পাওয়া যায় সেদিক থেকে নাম্বারিং করতে হবে, ঠিক আছে? আর এখানে বলছে যে সি যুক্ত মানে কার্বনযুক্ত কার্যকরীমূলকে আমরা 1 নাম্বার কার্বন ধরতে হবে, ঠিক আছে? ওকে, তারপর এখানে কি বলছে ভাই বলতো, যে সর্বশেষ আমরা প্রিফিক্স ওয়ার্ড রুট সাফিক্স এই নিয়মে নামকরণ করতে হবে। আচ্ছা, আর এখানে বিশেষ দ্রষ্টব্য লিখে দিছি যে এলকিন এবং অ্যালকাইন কখনো প্রতিস্থাপক হিসেবে থাকে না, এদেরকে আমরা সবসময় কি করে ভাই বলতো, প্রধান কার্যকরীমূলকের আগে লিখি। আচ্ছা, তো আমরা একটু পরে যখন বা এখন যখন আমরা নামকরণগুলো করবো আস্তে আস্তে আমরা সব কিছু বোঝার ট্রাই করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো দেখো আমরা প্রথমে যে নামকরণটা আসে সেটা হচ্ছে তোমার দেখো এই যে যৌগটা। ওকে, সো আমার প্রথম কাজ কি ভাই বলতো, প্রথম কাজ হচ্ছে আমার প্রধান কার্বন শিকলটাকে বের করা। সো প্রধান কার্বন শিকলটা আমরা কীভাবে বের করবো, যে দিক থেকে কার্বনগুলো নিলে সর্বাধিক কার্বন পাওয়া যায়। সো দেখো তো ভাইয়া যে আমার যে দিক থেকে নেই না কেন, দেখো তো আমার এইটি কি আমার প্রধান কার্বন শিকল হবে না, আমার এইটাই প্রধান কার্বন শিকল হবে। আচ্ছা, ওকে, তারপর আমাকে কি করতে হবে, নাম্বারিং করতে হবে। এখন তুমি আমাকে বলো এখানে কি কোনো কার্যকরীমূলক আছে? কোনো কার্যকরীমূলক কিন্তু এখানে নাই। তো যেহেতু এখানে কোনো কার্যকরীমূলক নাই তার মানে আমরা এখানে যে কোনোভাবে নাম্বারিং করলেই হবে। সো ধরো আমি এখানে কি দিলাম, এটাকে দিলাম আমি 1, এটাকে দিলাম আমি 2, এটাকে দিলাম আমি 3 দিলাম। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাই যে এখানে কি কোনো শাখা প্রশাখা আছে? কোনো শাখা প্রশাখা নাই। তো যেহেতু এখানে কোনো শাখা প্রশাখা নাই তার মানে এখানে কোনো প্রিফিক্স নাই। দেখো এখানে কি ছিল, প্রথমে ছিল প্রিফিক্স ছিল। সো যেহেতু এখানে প্রতিস্থাপক বা শাখার প্রশাখা নাই তার মানে আমরা প্রথমে প্রিফিক্সটাকে স্কিপ করব। তাহলে এখানে আমার নামকরণটা কি কিসের মাধ্যমে শুরু হবে, নামকরণ শুরু হবে তোমার ওয়ার্ড রুটের মাধ্যমে। আচ্ছা, তো দেখো, সো ওয়ার্ড রুট মানে কি, এখানে কার্বন সংখ্যা কয়টা আছে ভাই বলতো? কার্বন সংখ্যা এখানে 3টা আছে। সো যেহেতু এখানে 3টা কার্বন আছে তার মানে 3টা কার্বনের জন্য আমরা কি লিখি ভাই বলতো, প্রুফ লিখি। কি লিখি আমরা? প্রুফ লিখি। আচ্ছা, প্রুফ লিখি। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানে মধ্যে আমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন আছে না? সো কার্বন কার্বন যেহেতু সিঙ্গেল বন্ধন আছে তার মানে তুমি আমাকে বলো এখানে মধ্যে আমার সাফিক্স হিসেবে কে বসবে? সাফিক্স মানে তো মাতৃযৌগ, তো সাফিক্স হিসেবে কে বসবে? অ্যালকেন বসবে। সো যেহেতু এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন আছে তার মানে এখানে কি বসবে, সাফিক্স হিসেবে তোমার বসবে এন বসবে। তার মানে এই যে যৌগটা আছে এই যৌগটার নাম কি হবে? এই যৌগটার নাম হবে প্রোপেন। এটা তো আমরা সবাই জানি, তাই না? ওকে, আচ্ছা, এখন দেখো আমরা এই কোশ্চেনটাকে একটু সলভ করার ট্রাই করে দেখো। সো প্রথমে আমরা কি করবো, এটাকে একটু ভেঙে লিখবো। দেখো, সো আমরা এখানে লিখলাম যে CH3 লিখলাম, ঠিক আছে? CH3 লিখলাম। ওকে, তারপর দেখো CH ব্র্যাকেটে কি আছে, C2H5 আছে। তো C2H5 মানে কি ভাবে বলতো? C2H5 মানে হচ্ছে তোমার যে এখানে কি থাকবে, CH2 থাকবে, তারপর এখানে কি থাকবে, এটা CH3 থাকবে। এটা হচ্ছে তোমার ইথাইল গ্রুপ। এটা কি? এটা ইথাইল গ্রুপ। ওকে, সো দেখো আমি এখানে CH দিলাম, আর যেহেতু এখানে ব্র্যাকেটটা আছে ব্র্যাকেটটাকে আমি কি করবো, একটু ভেঙে লিখবো। তার মানে এখানে কি থাকবে, CH2 থাকবে, তারপর এখানে কি থাকবে, CH3 থাকবে, CH3 থাকবে। ওকে, তারপর দেখো এখানে আমি CH2 লিখলাম, তারপর এখানে কি থাকবে, CH থাকবে। ওকে, আর ব্রোমিনটা কি আমার এই কার্বনের সাথে যুক্ত আছে তার মানে এখানে কি লিখবো, আমরা ব্রোমিন লিখবো এখানে, ঠিক আছে? ওকে, তারপর দেখো আমরা এখানে আবার CH লিখলাম, আর ক্লোরিনটা কিভাবে বলতো এই কার্বনের সাথে আছে তার মানে ক্লোরিনটাকে আমি একটু ভেঙে লিখলাম। ওকে, তারপর এখানে কি লিখবো, আমরা CH3 লিখবো। এখানে কি লিখবো, আমরা CH3 লিখবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো ভাই এখানের মধ্যে আমার প্রধান কার্বন শিকল কোনটা হবে?
যে দিক থেকে কার্বনগুলোকে নিলে আমি সর্বাধিক কার্বন পাবো। দেখো আমি যদি এই দিক বরাবর নিই তাহলে আমি কয়টা কার্বন পাবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পাবো। বাট যদি আমি এইভাবে নিই, দেখো যে 1 2 3 4 5 6 7, আমি যদি এইভাবে নেই তখন আমি কি পাবো, 7টা কার্বন পাবো। তার মানে আমি এইভাবে নিলে আমি কি সর্বাধিক কার্বন পাবো। তার মানে আমার এখানে প্রধান কার্বন শিকল কোনটা হবে, প্রধান কার্বন শিকল হবে কিন্তু আমার এইটা হবে। কোনটা হবে, আমার প্রধান কার্বন শিকল কিন্তু এইটা হবে। ওকে, এখন আমাকে কি করতে হবে, নাম্বারিং করতে হবে। আচ্ছা ফাইন, এখন তুমি আমাকে বলো নাম্বারিংটা আমি কিভাবে করবো। দেখো যে আমার এখানের মধ্যে প্রতিস্থাপক হিসেবে কি আছে, ক্লোরিন আছে, এখানে কি আছে, ব্রোমিন আছে, আর এখানে কি আছে, মিথাইল আছে, এখানে কি আছে, মিথাইল আছে। ওকে, সো যেদিক থেকে নাম্বারিং করলে আমরা সবার আগে প্রতিস্থাপক পাবো, আমরা সেদিক থেকে নাম্বারিং করবো। তাহলে তুমি আমাকে বলো ভাই আমি যদি এদিক থেকে নাম্বারিং করি তাহলে দেখো আমি 1 2 আমি 2 নাম্বারের প্রতিস্থাপক পেতেছি। বাট যদি আমি এদিক থেকে নাম্বারিং করি দেখো যে 1 2 3 আমি 3 নাম্বারের প্রতিস্থাপক পাইতেছি। তাহলে তুমি আমাকে বলো আমি যেদিক থেকে নাম্বারিং করলে সবার আগে প্রতিস্থাপক পাই আমি সেদিক থেকে নাম্বারিং করবো। তাহলে আমি নাম্বারিংটা কোন দিক থেকে করবো, নাম্বারিংটা আমি এদিক থেকে করবো। তাহলে দেখো আমি এখানে নাম্বারিংটা একটু লিখে নিই, ঠিক আছে, নাম্বারিংটা আমি করে নিই। আচ্ছা ওকে, ওকে তোমরা অনেকে আনসার দিয়েছো, তোমরা তো সেরা, তোমরা তো সবাই সব কিছু পারো, সেরা সেরা। আচ্ছা ওকে, তো দেখো এটা হবে 1, এটা হবে 2, এটা হবে তোমার 3, এটা হবে 4, এটা হবে 5, এটা কি হবে, এটা হবে তোমার 6, এটা হবে তোমার 7 হবে। আচ্ছা ফাইন, এখন কথা হচ্ছে যে প্রথমে আমাকে কি লিখতে হবে, প্রথমে আমাকে সাফিক্স প্রিফিক্স লিখতে হবে। প্রিফিক্স মানে প্রতিস্থাপক লিখতে হবে। এখন এখানে প্রতিস্থাপক হিসেবে ক্লোরিন আছে, ব্রোমিন আছে, তারপর এখানে কি আছে, মিথাইল আছে। এখন কথা হচ্ছে আমি কোনটাকে আগে লিখবো। দেখো আমার ব্রোমিন যেটা আছে, ব্রোমিনটা কিসের মাধ্যমে শুরু হয়, বি দিয়ে শুরু হয়। ক্লোরিনটা কি দিয়ে শুরু হয়, সি দিয়ে শুরু হয়। আর মিথাইলটা কি দিয়ে শুরু হয়, এম দিয়ে শুরু হয়। স্যার তুমি আমাকে বলো অ্যালফাবেটিক অর্ডারে কোনটা আগে আসে, অবশ্যই ব্রোমিন আগে আসে, তারপর সি আসে, তারপর এম আসে। সো প্রথমে আমরা কাকে লিখবো, ব্রোমিনটাকে লিখবো। সো ব্রোমিনটাকে আমরা কি লিখবো ভাই, তো দেখো তো যে ব্রোমিনটা 3 নাম্বার কার্বনে আছে, তার মানে এটাকে লিখবো আমরা 3 ব্রোমো। কি লিখবো আমরা, এটাকে 3 ব্রোমো লিখবো। ওকে ফাইন, তারপর আমরা কাকে লিখবো, ক্লোরিনকে লিখবো। সো ক্লোরিনটা কত নম্বর কার্বন আছে, 2 নাম্বার কার্বনে আছে। আচ্ছা, তো 2 নম্বর, আচ্ছা সো ক্লোরিনটা যেহেতু 2 নাম্বার কার্বন আছে তার মানে সেটাকে আমরা কি বলবো, 2 ক্লোরো বলবো। সেটাকে আমরা কি বলবো, 2 ক্লোরো বলবো। ওকে, এখন দেখো তো ভাইয়া প্রতিস্থাপক হিসেবে আর কি আছে ভাইয়া বলতো, মিথাইল আছে। কি আছে ভাইয়া বলতো, মিথাইল আছে। আচ্ছা এটা আমি একটু অন্য কালার ইউজ করি, মিথাইল আছে। ওকে, এখন মিথাইলটা কত নাম্বার কার্বন আছে ভাইয়া বলতো, 5 নাম্বার কার্বন আছে। তার মানে এখানে কি লিখবো আমরা, 5। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, আমরা কি লিখবো এখানে, 5 মিথাইল লিখবো। কি লিখবো আমরা, 5 মিথাইল লিখবো, 5 মিথাইল লিখবো। ওকে, এখন দেখো ভাইয়া আমি তো এখানে, দাঁড়াও একটা মিনিট, ঠিক আছে এখন ঠিক আছে। ওকে, তো দেখো ভাই এখন যে আমার প্রিফিক্স মানে প্রতিস্থাপক সবগুলো লেখা শেষ। এখন আমাকে কি করতে হবে, ওয়ার্ড রুট লিখতে হবে। কি লিখতে হবে, ওয়ার্ড রুট। সো ওয়ার্ড রুট মানে কি, কার্বন সংখ্যা লিখতে হবে। সো কার্বন সংখ্যা এখানে কয়টা আছে, 7টা আছে। সো কার্বন সংখ্যা যদি 7 থাকে তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হ্যাড বলি, হ্যাড বলি। ওকে, এখন আমি কার্বন সংখ্যা লিখে ফেললাম। এখন আমাকে কি লিখতে হবে, এখন আমাকে লিখতে হবে সাফিক্স মানে কার্যকরীমূলক লিখতে হবে। এখন এখানে কার্যকরীমূলক হিসেবে কি আছে ভাই বলতো, কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন আছে, তার মানে এটা কি হবে, অ্যালকেন হবে। আর অ্যালকেনের জন্য আমরা সাফিক্স হিসেবে কি লিখি, এন লিখি, তার মানে এটা কি হবে, হ্যাপটেন হবে। কি হবে এটা, হ্যাপটেন হবে। দেখো অ্যালকেনের ক্ষেত্রে আমি কি লিখি, অ্যালকেনের ক্ষেত্রে আমরা সাফিক্স হিসেবে এন লিখি। কি লিখি আমরা, এন লিখি, তার মানে এটা কি হবে, হ্যাপটেন হবে। আচ্ছা ওকে, তো চলো এখন আমরা নেক্সট কোশ্চেনটাতে যাই। ওকে, সো দেখো আমরা এটা একটু ভেঙে লিখি। দেখো তো এখানে কি আছে ভাই বলতে, এখানে আছে তোমার CH3 আছে। কি আছে, CH3 আছে। ওকে, তারপরে দেখো এখানে দিলাম আমি CH দিলাম। তারপরে দেখো এই কার্বনের সাথে কি আছে, একটা ব্রোমিন আছে। এই কার্বনের সাথে কি আছে, একটা ব্রোমিন আছে। আবার এই কার্বনের সাথে একটা কি আছে, ক্লোরিন আছে। কি আছে, একটা ক্লোরিন আছে। ওকে, আচ্ছা ওকে, এখন প্রথমে আমার কি করতে হবে, প্রধান কার্বন শিকলটা বাড়ি করতে হবে। সো প্রধান কার্বন শিকল কোনটা হবে, আমার এইটা কার্বন শিকল হবে। তারপর কি করতে হবে, নাম্বারিং করতে হবে। সো আমি নাম্বারিংটা কিভাবে করবো ভাইয়া বলো তো, যেদিক থেকে নাম্বারিং করলে সবার আগে আমি পাবো প্রতিস্থাপককে। দেখো আমি এদিক থেকে যদি নাম্বারিং করি তাহলে দেখো আমি 1 নাম্বার কার্বনে আমি প্রতিস্থাপক পাইতেছি। বাট আমি যদি এটাকে দিয়ে 1, এটাকে দিয়ে 2, তার মানে কি পাবো আমরা, 2 নাম্বার কার্বনের প্রতিস্থাপক পাবো। তো যেহেতু আমি এদিক থেকে নাম্বারিং করলে আমি সবার আগে প্রতিস্থাপক পাবো, তার মানে নাম্বারিংটা আমি কীভাবে করবো, এখানে দেবো 1, এটাকে দেবো আমি 2 দিব। ওকে, আচ্ছা এখন তুমি আমাকে বলো এখানে মধ্যে প্রতিস্থাপক হিসেবে কে কে আছে, ব্রোমিন আছে এবং ক্লোরিন আছে। প্রতিস্থাপক হিসেবে এখানে কে কে আছে, ব্রোমিন আছে এবং ক্লোরিন আছে। ওকে, এখন ব্রোমিন হচ্ছে বি দিয়ে শুরু, ক্লোরিন সি দিয়ে শুরু। তাহলে কে আগে আসবে অ্যালফাবেটিক অর্ডারে, অ্যালফাবেটিক অর্ডারে আগে ব্রোমিন আসবে। সো ব্রোমিনটা কত নম্বর কার্বন আছে, 1 নম্বর কার্বনে আছে। তার মানে এটাকে আমরা কি লিখবো, 1 ব্রোমো লিখবো। কি লিখবো আমরা, 1 ব্রোমো লিখবো। আবার কি আছে, 1 নম্বর কার্বনে কি আছে, ক্লোরিন আছে। তার মানে এটাকে কি লিখবো আমরা, 1
ক্লোরো লিখবো। কি লিখবো আমরা? 1 ক্লোরো লিখবো। ওকে ফাইন। এখন দেখো আমার সবগুলো প্রতিস্থাপক লেখা শেষ। এখন আমাকে কি করতে হবে? ওয়ার্ড রুট লিখতে হবে। ওয়ার্ড রুট মানে কি? কার্বন সংখ্যা লিখতে হবে। সো কার্বন সংখ্যা এখানে কয়টা আছে ভাই বলতো? 2টা আছে। সো যেহেতু 2টা কার্বন আছে তার মানে 2টা কার্বনের জন্য আমরা কি লিখি? 2টা কার্বনের জন্য আমরা লিখি এথ লিখি। আর যেহেতু এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন আছে তার মানে এটা কি হবে? অ্যালকেন হবে। আর অ্যালকেনকে আমরা সাফিক্স হিসেবে কি লিখি? অ্যালকেনকে আমরা সাফিক্স হিসেবে কিন্তু এন লিখি। অ্যালকেনকে সাফিক্স হিসেবে আমরা কি লিখি? অ্যালকেনকে সাফিক্স হিসেবে আমরা এন লিখি। তার মানে এটা কি হবে? ইথেন হবে। তার মানে এই যৌগটার নাম কি হবে? 1 ব্রোমো 1 ক্লোরো ইথেন হবে। 1 ব্রোমো 1 ক্লোরো ইথেন হবে। আচ্ছা ওকে, এখন চলো আমরা এই কোশ্চেনটাতে দেখি যে এই যে কার্বনটা আছে দেখো, এই কার্বনটা দেখো ব্র্যাকেটে 3টা মিথাইল গ্রুপ আছে। তার মানে দেখো আমরা এখানে কি করবো? কার্বনের 3 হাতে 3টা মিথাইল গ্রুপ দিব। সো আমি এখানে দিলাম একটা মিথাইল গ্রুপ, আমি এখানে দিলাম একটা মিথাইল গ্রুপ, আমি এখানে দিলাম একটা মিথাইল গ্রুপ দিলাম। ওকে আচ্ছা, তাহলে দেখো আমার এই কার্বনের কাজ শেষ। তারপর এখানে লিখলাম আমি CH2 লিখলাম, তারপরে এখানে দিলাম আমি CH দিলাম। ওকে, তারপর দেখো এই কার্বনের মধ্যে কি আছে ভাই বলতো? 2টা মিথাইল গ্রুপ আছে। তাহলে দেখো আমি এখানে দিলাম একটা মিথাইল গ্রুপ, আবার আমি কি দিলাম? এখানে একটা মিথাইল গ্রুপ দিলাম। কি দিলাম? আমি এখানে একটা মিথাইল গ্রুপ দিলাম। ওকে, সো এখন আমার প্রথম কাজ কি ভাই বলতো? প্রথম কাজ হচ্ছে আমার প্রধান কার্বন শিকল বের করা। আচ্ছা, তো প্রধান কার্বন শিকলটা আমি কিভাবে বের করবো ভাই বলতো? যে দিক থেকে নাম্বারিং করলে, মানে যে দিক থেকে কার্বনগুলো নিলে সর্বাধিক পরিমাণ কার্বন পাবো। তাহলে তুমি আমাকে বলো আমি কিভাবে নাম্বারিং করবো? দেখো আমি যদি এইভাবে নেই তাহলে কয়টা হয়? 1টা 2টা 3টা 4টা হয়। বাট আমি যদি এইভাবে নিই দেখো যে 1টা 2টা 3টা 4টা 5টা। সো দেখো তো ভাই আমি যদি এইভাবে নিই তখন কি হয়? তখন কিন্তু সেখানে 5টা কার্বন হয়। তার মানে আমার এখানের মধ্যে মূল শিকল কোনটা হবে? মূল শিকল কিন্তু এইটা হবে। আচ্ছা ওকে, সো এখন আমাকে কি করতে হবে ভাই বলতো? এখন আমাকে নাম্বারিং করতে হবে। কি করতে হবে? নাম্বারিং করতে হবে। এখন নাম্বারিংটা আমি কীভাবে করবো? দেখো আমি যদি এদিক থেকে নাম্বারিং করি তাহলে দেখো 1 2 নাম্বার কার্বনের প্রতিস্থাপক আসে। আবার দেখো যদি আমি এদিক থেকে নাম্বারিং করি 1 2, এখানে কিন্তু 2 নাম্বার কার্বনের প্রতিস্থাপক আসে। সো সমস্যাটা কি? দেখো যে আমি এদিক থেকে নাম্বারিং করলে আমার 2 নাম্বার কার্বনের প্রতিস্থাপক আসে, এদিক থেকে নাম্বারিং করলে আমার 2 নাম্বার কার্বনের প্রতিস্থাপক আসে। এখন আমি কোন দিক থেকে নাম্বারিং করব বলো তো ভাইয়া? আমি নাম্বারিং করব এদিক থেকে। কেন? কারণ দেখো এখানে আমার প্রতিস্থাপক আছে একটা, আর এখানে আমার প্রতিস্থাপক কয়টা আছে ভাই বলতো? 2টা আছে। যেহেতু আমার একই পজিশনে 2 দিক থেকে আসে নাম্বারিংটা, সো যেহেতু এখানে প্রতিস্থাপকটা বেশি আছে তার মানে আমরা এদিক থেকে নাম্বারিং করব। সো নাম্বারিংটা আমরা কোন দিক থেকে করব? নাম্বারিংটা করব আমরা বাম দিক থেকে। তাহলে দেখো আমার এটা হবে 1 নাম্বার কার্বন, এটা হবে 1 নাম্বার কার্বন, এটা হবে 2 নাম্বার, এটা হবে 3 নাম্বার, এটা হবে 4 নাম্বার, এটা হবে 5 নাম্বার কার্বন। ঠিক আছে? ওকে, সো প্রথম কাজ কি আমার? প্রথম আমরা কি করব? প্রথম আমরা এখানের মধ্যে প্রতিস্থাপক কি কি আছে দেখতে হবে। সো দেখো আমার এখানে একটা প্রতিস্থাপক আছে মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল আছে, এখানে একটা মিথাইল আছে, এখানে একটা মিথাইল আছে, আর তো কোনো মিথাইল টিথাইল নাই, মানে প্রতিস্থাপক নাই। ওকে, সো দেখো ভাইয়া যে আমার এখানে কি আছে দেখো 2 নাম্বার কার্বনে, দেখো 2 নাম্বার কার্বনে মিথাইল আছে আর 4 নাম্বার কার্বনে মিথাইল আছে। সো দেখো আমরা এখানে লিখবো যে দেখো 2 নাম্বার কার্বনে যেহেতু দুইটাই সেম আছে তার মানে কি লিখবো আমরা 2, আচ্ছা দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ তার মানে এখানে লিখবো আমরা 2 2 2 2। আবার দেখো যে আমার 4 নাম্বার কার্বনে কিন্তু মিথাইল আছে, তার মানে এখানে কি লিখবো 2 2 4। মিথাইল এখানে কয়টা আছে ভাই বলতো? 1টা 2টা 3টা। তার মানে এখানে কি লিখবো আমরা 2 2 4 ট্রাই মিথাইল লিখবো। কি লিখবো আমরা? 2 2 4 ট্রাই মিথাইল লিখবো। 2 2 4 ট্রাই মিথাইল লিখবো। ওকে ফাইন। তারপর দেখো আমার প্রতিস্থাপক লেখা শেষ। এখন আমরা কি লিখবো ভাইয়া বলতো? এখন আমরা লিখবো ওয়ার্ড রুট বা কার্বন সংখ্যা। কার্বন সংখ্যা এখানে কয়টা আছে ভাই বলতো? 5টা আছে। তার মানে এখানে কি হবে? পেন্ট হবে, তাই না? পেন্ট হবে। আর যেহেতু এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন আছে তার মানে এটা কি হবে? অ্যালকেন হবে। আর অ্যালকেনের জন্য আমরা সাফিক্স হিসেবে কি লিখি? এন লিখি। তার মানে এখানে কি হবে? পেন্টেন হবে। তাহলে এটার নামকরণ কি হবে? 2 2 4 ট্রাই মিথাইল পেন্টেন হবে। 2 2 4 ট্রাই মিথাইল পেন্টেন হবে। ঠিক আছে? আচ্ছা ওকে ওকে, আচ্ছা এখন চলো আমরা এই কোশ্চেনটা সলভ করি বা এই নামকরণটা। আচ্ছা আচ্ছা, একজন বলছে ডানের নিচের মিথাইল থেকে শিকল হিসেবে কাউন্ট করে করছে, এটাকে তো মিথাইল হিসেবে বলা যেত। তোমার প্রশ্ন আমি বুঝতে পারি নাই। আচ্ছা ওকে, এখন দেখো আমরা কি করব? আমরা এই কোশ্চেনটা সলভ করা ট্রাই করবো। দেখো তো আমার এই যে কার্বনটা আছে, কার্বনের সাথে কি আছে ভাই বলতো? 3টা মিথাইল আছে। সো দেখো আমি এখানে দিলাম কার্বন, আমি এখানে দিলাম একটা CH3 দিলাম, আমি এখানে দিলাম একটা CH3 দিলাম, আমি এখানে দিলাম একটা CH3 দিলাম। ওকে আচ্ছা ওকে, তারপর দেখো আমি এখানে এই কার্বনের কাজ ফিনিশ, তারপর এখানে দিলাম আমি CH দিলাম, তারপর এখানে ডাবল বন্ধন CH2 দিলাম। ওকে, এখন তুমি আমাকে বলো ভাইয়া এখানের মধ্যে আমার
কার্যকরীমূলক হিসেবে কি আছে ভাই বলতো? ডাবল বন্ধন আছে, মানে অ্যালকেন গ্রুপ আছে। সো আমরা নাম্বারিংটা কিভাবে করবো ভাই বলতো? আচ্ছা, প্রথমে আমরা কি করি, শিকলটা বের করে ফেলি। তাহলে তুমি আমাকে বলো কার্বন শিকল কোনটা হবে ভাই বলতো? দেখো তো, যে আমরা যদি এইভাবে নিই, দেখো 1 2 3 4, এটি আমার প্রধান কার্বন শিকল হবে। আবার যদি আমি এইভাবে নিই যে 1 2 3 4, এভাবে কিন্তু সেমই আসে, মানে 4টে আসে। সো আমি যে কোনো একভাবে মানে প্রধান শিকলটা নিলেই হবে। ওকে, এখন আমাকে নাম্বারিং করতে হবে। সো নাম্বারিংটা আমি কিভাবে করবো ভাই বলতো? নাম্বারিংটা কিভাবে করবো? যেদিক থেকে কার্যকরীমূলক সবার আগে আসে। তো যেহেতু এখানে আমার কার্যকরীমূলক 1 নাম্বার কার্বন আছে, তার মানে কি দেবো, এটাকে দেবো আমি 1 নাম্বার কার্বন, তারপর এটাকে দেবো আমরা 2, তারপর এটাকে দেবো আমরা 3, এটাকে দেবো আমরা 4 দিব। ওকে ফাইন। সো প্রথম কাজ কি আমার? প্রথম কাজ হচ্ছে আমার এখানের মধ্যে প্রিফিক্স লেখা বা প্রতিস্থাপক লেখা। তো প্রতিস্থাপক হিসেবে এখানে কে কে আছে বলতো? মিথাইল আছে। কে আছে? মিথাইল আছে। ওকে, এখন মিথাইল কত নম্বর কার্বন আছে ভাই বলতো? মিথাইল আমার 3 নম্বর কার্বন আছে। কয়টা আছে? 2টা আছে। তার মানে এখানে কি লিখবো আমরা? 3 3, কি লিখবো আমরা? ডাই মিথাইল লিখবো। যেহেতু 2টা আছে তার মানে এখানে কি লিখবো? 3 3 ডাই মিথাইল লিখবো। ওকে, এখন দেখো আর কি কোনো প্রতিস্থাপক আছে? আর কোনো প্রতিস্থাপক নাই, তার মানে প্রিফিক্সের কাজ আমার শেষ। ওকে, তারপর এখন আমরা কি নিব? ওয়ার্ড রুট নিয়ে কাজ করব বা কার্বন সংখ্যা নিয়ে কাজ করব। সো কার্বন সংখ্যা এখানে কয়টা আছে ভাই বলতো? 1টা 2টা 3টা 4টা আছে। সো 4টা যদি কার্বন হয় তখন সেখানে কি হয়? সেখানে হয় তোমার বিউট হয়। কি হয় ভাই বলতো? বিউট হয়। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাই এখানে কার্যকরীমূলক হিসেবে কি আছে ভাই বলতো? এলকিন আছে। আর এলকিনের জন্য আমরা সাফিক্স হিসেবে কি লিখি? ইন লিখি না? দেখো ওই যে আমরা ওই যে 4টা লিখছিলাম, দাঁড়াও একটা মিনিট আমি বাইর করি। এই যে দেখো, যে আমরা যখন এলকিনটাকে নিব, দেখো এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এলকিন যখন নিব তখন সাফিক্স হিসেবে আমরা কি লিখি? ইন লিখি। অ্যালকাইন হলে তখন সেখানে আমরা আইন লিখি। অ্যালকাইন হলে সেখানে আমরা এন লিখি। তারপর দেখো এখানের মধ্যে ওই যদি হয় তখন সেখানে আমরা অল লিখি। তারপর এখানে যদি প্রিফিক্স হয় তখন সেখানে আমরা হাইড্রোক্সি লিখি। মানে আমি এই জিনিসগুলো কিন্তু একদম শুরুতেই লিখে দিয়েছিলাম আর কি। তো চলো আমরা এখন নেক্সট পেজে যাই, মানে আমাদের কোশ্চেনটা সলভ করি। আচ্ছা, আচ্ছা হ্যাঁ এটা ছিল। ওকে, এখন দেখো, তো যেহেতু এখানে ডাবল বন্ধন আছে তার মানে এটা কি হবে ভাই বলতো? এলকিন হবে। আর এলকিনকে আমরা সাফিক্স হিসেবে কি লিখি? ইন লিখি। এখন এলকিনটা কত নম্বর কার্বনে আছে? 1 নম্বর কার্বন আছে। তার মানে এটা কি লিখবো আমরা? 1 বিউট 1 ইন লিখবো। তার মানে এটা কি হবে? 3 3 ডাই মিথাইল বিউট 1 ইন। অথবা তোমরা এইভাবে লিখতে পারো, যেহেতু এটা 1 নম্বর কার্বনে এলকিন গ্রুপ আছে, 3 3 ডাই মিথাইল বিউটিনও লিখতে পারো, অথবা বিউটিন 1ও লিখতে পারো। তোমার যেভাবে ইচ্ছে এইভাবে লিখতে পারো। মানে এমসিকিউতে যে অপশন থাকবে তুমি সেটার উপর বেস করে বানাবা আর কি। আচ্ছা, ওকে ওকে, এখন দেখো আমরা এই কোশ্চেনটা সলভ করার ট্রাই করে দেখো। সো দেখো তো ভাই এখানে আমার প্রধান কার্বন শিকল কোনটা হবে? প্রধান কার্বন শিকল কিন্তু আমার এইটাই হবে। প্রধান কার্বন শিকল কোনটা হবে? এইটাই হবে কিন্তু, কারণ এখানে কোনো শাখা প্রশাখা নাই। তারপর আমাকে কি করতে হবে? নাম্বারিং করতে হবে। সো নাম্বারিংটা আমি কিভাবে করব? যেদিক থেকে নাম্বারিং করলে কার্যকরীমূলক সবার আগে আসে। সো দেখো আমি যদি এদিক থেকে নাম্বারিং করি তার মানে দেখো এটা হবে আমার সবার আগে মানে কার্যকরীমূলকটা আসতেছে। তার মানে এটা হবে 1 নাম্বার কার্বন, তারপর হবে তোমার 2 নাম্বার, তারপর হবে 3 নাম্বার, তারপর হবে 4, তারপর হবে 5, তারপর কি হবে? 6 হবে। ওকে, আচ্ছা এখন দেখো এখানে কি কোনো প্রতিস্থাপক আছে? কোনো প্রতিস্থাপক বা শাখা প্রশাখা নাই। তার মানে এখানে আমার নামকরণটা কোথা থেকে শুরু করব? আমার নামকরণটা শুরু করব হচ্ছে তোমার ওয়ার্ড রুট বা কার্বন সংখ্যা থেকে। কার্বন এখানে কয়টা আছে? 6টা আছে। তার মানে এখানে কি লিখবো আমরা? হেক্স লিখবো। কি লিখবো আমরা? হেক্স লিখবো। ওকে, এখন দেখো কার্যকরীমূলক হিসেবে কিন্তু আমার 2টা আছে। একটা হচ্ছে তোমার এলকিন আছে, আরেকটা কি আছে ভাই বলতো? অ্যালকাইন আছে। ওকে, এখন কথা হচ্ছে ভাই যে আমি কোনটাকে তাহলে আগে লিখবো? দেখো এলকিনটা লিখতে হয় আমরা ইংলিশে লিখি ইনের মাধ্যমে, আর অ্যালকাইনকে লিখি আমরা ওয়াইন মানে আইন হিসেবে লিখি। সো অ্যালফাবেটিক অর্ডারে ই আগে নাকি ওয়াই আগে? অবশ্যই ই আগে। তো যেহেতু ই আগে তার মানে প্রথমে আমরা ইন লিখবো। তার মানে দেখো আমার এলকিনটা কত নম্বর কার্বন আছে? 3 নম্বর কার্বন আছে। তো আমরা কি লিখবো? হেক্স 3 ইন লিখবো। কি লিখবো আমরা? হেক্স 3 ইন লিখবো। তারপর আমরা কি লিখবো? 1 আইন লিখবো। কি লিখবো? 1 আইন লিখবো। ঠিক আছে, হেক্স 3 ইন 1 আইন। আরে সেরা সেরা, তুমি তো সবাই পারতেছো, বস এক একটা বস বলাপান। আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে, ওকে গুড। আচ্ছা ওকে, এখন আসি আমরা এই কোশ্চেনটাতে। দেখো যে আমার এখানে প্রধান কার্বন শিকল কোনটা হবে? প্রধান কার্বন শিকল কিন্তু আমার এইটাই হবে। ওকে, এখন আমাকে নাম্বারিং করতে হবে। সো নাম্বারিংটা আমি কোন দিক দিয়ে করবো? দেখো আমি এদিক থেকে যদি নাম্বারিং করি তাহলে দেখো আমার এখানে 1 নম্বর কার্বনে কার্যকরীমূলক চলে আসে। আবার আমি যদি এদিক থেকে নাম্বারিং করি তখন আমার এখানে 1 নম্বর কার্বনে কার্যকরীমূলক চলে আসে। সো তুমি মাথায় রাখবা যে অ্যালকাইন এবং অ্যালকিন দুইটা যদি একই সাথে থাকে এবং একই নাম্বারে থাকে বা একই পজিশনে থাকে তখন আমরা সেখানে অ্যালকিনটাকে প্রায়োরিটি দিই। দেখো আমার এইটাও 1 নম্বর, দেখো আমার এইটাও কিন্তু 1 নম্বর কার্বনে আছে, এইটাও 1 নম্বর কার্বনে আছে। তো আমরা কাকে প্রায়োরিটি দেবো? দেখো যে অ্যালকিনটা আমরা কিভাবে লিখি? ইন হিসেবে লিখি। আর অ্যালকাইনকে আমরা কিভাবে লিখি? আইন হিসেবে লিখি। সো ই আগে নাকি ওয়াই আগে? ই আগে। সো আমরা এখানে কি করবো? অ্যালকিনটাকে আগে প্রায়োরিটি দেবো। তার মানে এটা হবে 1, তারপর এটা হবে তোমার 2, এটা হবে তোমার 3, এটা হবে 4 হবে। ঠিক আছে, এটা হবে 1
2 3 4 হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন তুমি আমাকে বলো এখানে কি কোনো প্রতিস্থাপক বা শাখা প্রশাখা আছে? এখানে কোনো প্রতিস্থাপক বা শাখা প্রশাখা নাই, তার মানে এখানে আমরা কোনো প্রিফিক্স লিখবো না, আমরা এখানে শুরু করব ওয়ার্ড রুট বা কার্বন সংখ্যার মাধ্যমে। সো কার্বন সংখ্যা এখানে কয়টা আছে ভাই বলতো? 4টা আছে, তো 4টা মানে এখানে কি লিখবো আমরা? বিউট লিখবো। কি লিখবো আমরা? বিউট লিখবো। ওকে, এখন তুমি আমাকে বলো ভাইয়া যে অ্যালকিন এবং অ্যালকেনের মধ্যে আমরা কাকে আগে লিখবো? অবশ্যই আমরা অ্যালকিনকে আগে লিখবো, কারণ আমরা জানি যে এটা হচ্ছে তোমার অ্যালফাবেটিক অর্ডারে আগে। সো অ্যালকিনটা কত নম্বর কার্বনে আছে ভাই বলতো? 1 নম্বর কার্বনে আছে, তার মানে এখানে কি লিখবো? বিউট 1 ইন লিখবো। আর আইনটা আমার কত নম্বর কার্বনে আছে? 3 নম্বর কার্বনে আছে, তার মানে কি লিখবো আমরা? 3 আইন লিখবো। কি লিখবো? বিউট 1 ইন 3 আইন, তার মানে আমার এটা নামকরণ কি হবে? বিউট 1 ইন 3 আইন হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন চলো আমরা এই কোশ্চেনটা সলভ করা ট্রাই করি। দেখো, সো আমার এটাই হবে প্রধান কার্বন শিকল। তারপর নাম্বারিং টাইম কিভাবে করবো? এদিক থেকে নাম্বারিং করবো। তার মানে দেখো এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা কি হবে? 4 হবে। ওকে, সো দেখো এখানে কোনো শাখা প্রশাখা নাই, তার মানে এখানে আমরা প্রথমে শুরু করবো ওয়ার্ড রুটের মাধ্যমে বা কার্বন সংখ্যার মাধ্যমে। সো এখানে কার্বন সংখ্যা কয়টা আছে? 4টা আছে, তার মানে এখানে কি লিখবো আমরা? বিউট লিখবো। ওকে, এখন দেখো ভাই এখানের মধ্যে আমার এখানে কার্যমূলক কয়টা আছে বলতো? 2টা আছে, এবং 2টা হচ্ছে তোমার সেম আছে। সো যেহেতু সেম আছে এবং কত নম্বর কার্বন আছে ভাই বলতো? 1 নম্বর কার্বন আছে এবং 2 নম্বর কার্বন আছে, তার মানে এখানে কি লিখবো? বিউট 1 2। এবং যেহেতু অ্যালকিন আছে, অ্যালকিনকে আমরা সাফিক্স হিসেবে কি লিখি ভাই? আমরা ইন লিখি। সো যেহেতু এখানে 2টা আছে, তার মানে এখানে কি লিখবো আমরা? 1 2 ডাই ইন লিখবো। কি লিখবো আমরা? 1 2 ডাই ইন লিখবো। বিউট 1 2 ডাইন লিখবো। দেখো এখানে আমার 1 নম্বর কার্বন আছে, 2 নম্বর কার্বন আছে। সো আমরা এখানে লিখছি যে বিউট, তারপর দেখো যেহেতু আমার এখানে সাফিক্সের মধ্যে 1 নম্বর কার্বন আছে, 2 নম্বর কার্বন আছে, তার মানে লিখছি আমরা 1 2 লিখছি। আর যেহেতু অ্যালকিন আছে 2টা, তার মানে এখানে কি লিখছি আমরা? ডাই ইন লিখছি। তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার বিউট 1 2 ডাই ইন, ঠিক আছে। বিউট 1 2 ডাই ইন হবে। ওকে, আচ্ছা তো এখন দেখো ভাইয়া যে এখানের মধ্যে আমার কার্যমূলক হিসেবে কে আছে? দেখো তো OH আছে। OH মানে কি ভাই বলতো? OH মানে হচ্ছে তোমার অ্যালকোহল। ওকে, সো আমরা এখানে প্রধান কার্বন শিকল কোনটা হবে? প্রধান কার্বন শিকল কিন্তু আমার এটা হবে, তাই না? প্রধান কার্বন শিকল কোনটা হবে? এটা হবে। আচ্ছা ওকে, এখন আমাকে কি করতে হবে? নাম্বারিং করতে হবে। সো নাম্বারিংটা আমি কিভাবে করবো? যে দিক থেকে নাম্বারিং করলে আমি সবার আগে কার্যমূলক পাবো। সো আমি এদিক থেকে নাম্বারিং করলে আমি এখানে 2 নম্বরে পাবো, এদিক থেকে নাম্বারিং করলে আমি 3 নম্বর পাবো। সো আমি নাম্বারিংটা কোন দিক থেকে করবো? আমি এদিক থেকে করবো। তো আমরা এটা থেকে দিব আমরা 1, এদিকে দিব আমরা 2, এদিকে দিব 3, এদিকে দিব আমরা 4 দিব। ওকে, এখন এখানে কি কোনো শাখা প্রশাখা আছে? এখানে কিন্তু শাখা প্রশাখা নাই। তোমরা অনেকে বলতে পারো যে ভাই ওইস তো প্রিফিক্স হওয়ার কথা না। দেখো ওইসটা হচ্ছে এখানে কার্যকরীমূলক এবং সেটা 2 নাম্বার কার্বনে আছে। তো যেহেতু এখানে কোনো প্রতিস্থাপক নাই, তার মানে আমরা এখানে কি দিয়ে শুরু করবো? আমরা এখানে কার্বন সংখ্যা দিয়ে শুরু করবো। কার্বন এখানে কয়টা আছে ভাই বলতো? 4টা আছে, তার মানে দেখো আমরা এখানে লিখবো বিউট লিখবো। কি লিখবো আমরা? বিউট লিখবো। ওকে ফাইন। আচ্ছা এখন আমার এই যে অ্যালকোহল যেটা আছে, অ্যালকোহলটা সেটা কত নম্বর কার্বন আছে? 2 নম্বর কার্বন আছে, তার মানে লিখবো আমরা 2 নম্বর কার্বনে। আর অ্যালকোহলকে আমরা সাফিক্স হিসেবে কি লিখি? অ্যালকোহলকে আমরা সাফিক্স হিসেবে অল লিখি, তার মানে এটার নাম কি হবে? এটার নাম হবে বিউট 2 অল হবে। কি হবে? বিউট 2 অল হবে, ঠিক আছে। দেখো ওই যে আমরা লিখছিলাম, ওই যে আমরা দেখছিলাম যে দাঁড়াও একটা মিনিট, কোথায় ছিল ওইটা? ওই যে দেখো যে অ্যালকোহল যদি থাকে তখন তাকে আমরা সাফিক্স হিসেবে অল লিখি, আর প্রিফিক্স হিসেবে আমরা কি লিখি? হাইড্রোক্সি লিখি, ঠিক আছে। প্রিফিক্স হিসেবে আমরা কি লিখি? হাইড্রোক্সি লিখি। ওকে, আচ্ছা তো চলো আমরা এখন ওই কোশ্চেনটা সলভ করি। ওকে, আচ্ছা এখন দেখো যে আমার এই কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা সলভ করতে হবে। দেখো তো আমরা একটু ভেঙে লিখি। দেখো এখানে কি আছে ভাই বলতো? CH3 আছে। সো আমি এখানে লিখলাম যে CH3 লিখলাম। তারপর দেখো এখানে কার্বন OH এখানে কয়টা আছে বলতো? মানে যেহেতু ব্র্যাকেটে 2টা আছে, আমরা এখানে মধ্যে একটা আছে এখানে OH, আবার নিচে আরেকটা OH আছে, মানে 2টা OH আছে। ওকে, তারপর দেখো এখানে কি আছে? CH2 আছে। তারপর এখানে কি আছে ভাই বলতো? CH, তারপর এখানে কি আছে ভাই বলতো? NO2 আছে। আবার দেখো এখানে কি আছে? C আছে। আর এখানে কি আছে ভাই বলতো? 2টা এমিন গ্রুপ আছে। তো NH2 দিলাম এখানের মধ্যে, আর এখানে কি দিলাম আমি? এটা NH2 দিলাম। ওকে, আর এখানে কি আছে ভাই বলতো? এখানে তোমার CH3 আছে। এখানে কি আছে? CH3 আছে। ওকে, আচ্ছা এখন আমরা এটাকে নামকরণ করতে হবে। ওকে, আচ্ছা এটা খুব একটা ভালো একটা কোশ্চেন আর কি। আচ্ছা তো এখন তুমি আমাকে বলো এখানের মধ্যে আমার কার্যকরীমূলক হিসেবে মানে আমরা কাকে নিব? আচ্ছা কার্যকরীমূলক হিসেবে আমরা এখানে কাকে নেব বলতো ভাইয়া? দেখো এখানে কি আছে? OH আছে, আবার এখানের মধ্যে কি আছে? NH2 আছে, NH2 আছে, আবার এখানের মধ্যে কি আছে ভাই বলতো? NO2 আছে। তো তুমি আমাকে বলো যে আমার এই যে মানে সিরিয়ালটা ছিল, দাঁড়াও আমি একটু বাই করি। দেখো কোথায় ছিল? দেখো এখানে মধ্যে দেখো যে আমার এই যে NH2 যেটা আছে, NH2 তোমার নিচে আছে, আর OH যেটা, OHটা কিন্তু তোমার উপরে আছে। সো আমি কি বলছিলাম ভাই বলতো? যে উপরে থাকে সে হবে তোমার কার্যকরীমূলক, যে নিচে থাকে সে কি হবে? প্রতিস্থাপক হবে। তাহলে OH এবং
NH2 এই দুইটার মধ্যে কে কার্যকরীমূলক হবে? অবশ্যই OH হবে কার্যকরীমূলক এবং NH2 যেটা আছে সেটা কি হবে? প্রতিস্থাপক হবে এবং NO2 যেটা ছিল সেটা কি হবে? প্রতিস্থাপক হবে। ঠিক আছে? ওকে, আচ্ছা ওকে, এখন দেখো ভাইয়া, তার মানে OH যেটা আছে সেটা হবে তোমার কার্যকরীমূলক, আর এই যে NO2 এবং NH2 আছে এগুলো কি হবে? এগুলো হবে তোমার তখন হাইড্রোক্সি নিব। হ্যাঁ ঠিক আছে, গুড গুড। আচ্ছা, তো আমরা এখানে কি হবে ভাই বলতো? আমার ওয়েস্ট হবে কার্যকরীমূলক আর NH2 এবং NO2 কি হবে? প্রতিস্থাপক হবে। আচ্ছা ফাইন। সো এখন কি করতে হবে? আমাকে প্রথমে কার্বন শিকল বাই করতে হবে। সো দেখো, প্রধান কার্বন শিকল কিন্তু আমার এইটাই, কারণ এখানে কোনো মানে শাখা প্রশাখাতে কোনো কার্বন নাই। তারপর আমাকে কি করতে হবে? নাম্বারিংটা করতে হবে। এখন আমি নাম্বারিংটা কিভাবে করবো? দেখো, আমি যেদিক থেকে নাম্বারিং করলে কার্যকরীমূলক সবার আগে পাবো। দেখো, সো আমি এদিক থেকে নাম্বারিং করলে আমি 2 নাম্বার কার্বনে কার্যকরীমূলক পাবো। তোমরা অনেকে বলতে পারো যে ভাই আমি তো এদিক থেকে নাম্বারিং করলে কার্যকরীমূলক পাবো, বাট তুমি আমাকে বলো তো ভাই এখানে NH2 কি কার্যকরীমূলক নাকি প্রতিস্থাপক? NH2 হচ্ছে তোমার প্রতিস্থাপক, আমরা সবার আগে কার্যকরীমূলকটাকে প্রায়োরিটি দেবো। সো আমি এদিক থেকে নাম্বারিং করলে আমি 2 নাম্বার কার্বন যেহেতু আমি আমার কার্যকরীমূলক পাইতেছি, তার মানে এদিক থেকে নাম্বারিং করবো। তার মানে এটা হবে 1, এটা হবে তোমার 2, তারপর এটা হবে তোমার 3, এটা হবে 4, এটা হবে 5, তারপর এটা কি হবে? 6 হবে। ওকে, সো প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে এখানের মধ্যে মানে প্রিফিক্স লিখতে হবে। প্রিফিক্স মানে কি ভাই বলতো? প্রতিস্থাপক লিখতে হবে। সো এখানে প্রতিস্থাপক হিসেবে কে কে আছে ভাই বলতো? NH2 আছে, আর কি আছে ভাই বলতো? NO2 আছে। ওকে, সো NH2 কে আমরা কি হিসেবে লিখি ভাই বলতো? প্রিফিক্স হিসেবে আমরা লিখি এমিনো হিসেবে লিখি। কি লিখি আমরা? এমিনো হিসেবে লিখি, এমিনো হিসেবে লিখি। তার মানে NH2 কে আমরা কি হিসেবে লিখি? এমিনো হিসেবে লিখি, মানে এখানে A দিয়ে শুরু হবে। আর NO2 কে আমরা কি দিয়ে লিখি ভাই বলতো? নাইট্রো হিসেবে লিখি, তার মানে এখানে N দিয়ে শুরু হবে। তাহলে অ্যালফাবেটিক অর্ডারে কে আগে আসে? অ্যালফাবেটিক অর্ডারে কিন্তু এমিনো আগে আসে। তার মানে আমরা আগে কাকে নেব? আমরা আগে কিন্তু এমিনোকে নেব। কাকে নেব? আমরা এমিনোকে নেব। ঠিক আছে? ওকে, তো চলো আমরা এমিনোকে নেই। ওকে, সো এমিনো আমার কত নম্বর কার্বন আছে বলতে? 5 নম্বর কার্বন আছে, এবং যেহেতু 2টা আছে তার মানে কি লিখবো আমরা? 5। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, আমরা অন্য কালার ইউজ করি। আমরা এখানে কি লিখবো ভাই বলতো? যে 5 5, তারপর এখানে কি লিখবো আমরা? ডাই এমিনো। কি লিখবো? 5 5 ডাই এমিনো লিখবো। 5 5 ডাই এমিনো লিখবো। 5 5 ডাই এমিনো লিখবো। ওকে, এখন প্রতিস্থাপক হিসেবে এখানে আর কি আছে? নাইট্রোমূলক আছে। নাইট্রোমূলকটা কত নম্বর কার্বন আছে? 4 নম্বর কার্বন আছে, তার মানে এটা কি হবে? 4 নাইট্রো হবে। ওকে, এখন তুমি আমাকে বলো ভাইয়া এখানে কি আর কোনো কার্যকরীমূলক আছে? সরি, আর কোনো প্রতিস্থাপক আছে? আর কোনো প্রতিস্থাপক নাই। সো যেহেতু আর কোনো প্রতিস্থাপক নাই, তার মানে এখানে আমরা কি করবো? এখন আমরা কার্বন সংখ্যা নিয়ে কাজ করবো। সো এখানে কার্বন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে। সো 6টা কার্বন জন্য আমরা কি লিখবো? আমরা হেক্স লিখবো। ওকে ফাইন। এখন দেখো আমার ওয়ার্ড রুট লেখা শেষ, এখন আমাকে কি করতে হবে? সাফিক্স লিখতে হবে বা কার্যকরীমূলক লিখতে হবে। সো কার্যকরীমূলক কত নম্বর কার্বন আছে বলতো? 2 নম্বর কার্বন আছে। সো যেহেতু 2 নম্বর কার্বনে 2টা OH মূলক আছে, তার মানে এখানে কি লিখবো? আমরা 2 2 লিখবো, 2 2 লিখবো। আর যেহেতু অ্যালকোহল এখানে 2টা আছে, তার মানে অ্যালকোহলের বদলে আমরা সাফিক্স হিসেবে কি লিখি? অল লিখি। সো যেহেতু এখানে 2টা আছে, তার মানে এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো ডাই অল লিখবো। কি লিখবো আমরা এখানে? ডাই অল লিখবো। তাহলে এটার নাম কি হবে? এটার নাম কি হবে ভাই বলতো? এটার নাম হবে তোমার 5 5 ডাই এমিনো 4 নাইট্রো হেক্স 2 2 ডাই অল। তো এটার নাম ছিল এটা কিন্তু। আরে তুমি তো সবাই বড়, তুমি তো কমেন্টও একদম উড়াই ফেলতেছো। আরে সেরা 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 সেরা। আচ্ছা ওকে, এখন আসি আমরা যে এই কোশ্চেনটা একটু সলভ করা ট্রাই করে দেখো। সো আমরা একটু প্রথমে এটাকে ভেঙে লিখি। সো দেখো এখানে লিখলাম আমি CH2, তারপর এখানে লিখলাম আমি ডাবল বন্ড। তারপর দেখো দাঁড়াও একটা মিনিট, CH2 ডাবল বন্ধন, এই কার্বনের সাথে কি আছে ভাই বলতো? এই কার্বনের সাথে একটা তোমার CH3 আছে, CH3 আছে। ওকে, আর এখানে কি আছে ভাই বলতো? CH2 আছে, তারপর এখানে কি আছে ভাই বলতো? OH আছে। ওকে, এখন তুমি আমাকে বলো এখানের মধ্যে কার্যকরীমূলক কোনটা হবে? OH হবে নাকি এলকিন হবে? অবশ্যই OH হবে। কেন? কারণ হচ্ছে OH-টা তোমার উপরে থাকে, OH-টা তোমার উপরে থাকে, আর ডাবল বন্ধন কিন্তু নিচে ছিল। তো যেহেতু OH-টা তোমার উপরে ছিল, এই জন্য OH-টা হবে তোমার প্রধান কার্যকরীমূলক। আর আমরা বলছিলাম যে এলকিন এবং অ্যালকেনকে আমরা সবসময় দাঁড়াও একটা মিনিট দাঁড়াও সবাই, আমার ফোনটা অফ হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, তোমরা সবাই লাইনে থাকো, 2 মিনিট একটু লাইনে থাকো, আমি আস্তে আস্তে একটা মিনিট।
আচ্ছা, ওকে ওকে ঠিক আছে, আমি চলে আসছি, দুঃখিত আমার ফোনটা অফ হয়ে গেছিল। আচ্ছা, তো আমি একটু অন্য ফোন দিয়ে সুইচ করেছি আর কি। আচ্ছা, ওকে, এখন দেখো ভাইয়া যে আমার এখানে আমাদের কার্যমূলক কোনটা হবে, এটা হবে। সো আমি নাম্বারিংটা কোন দিক থেকে করবো ভাইয়া বলো তো? আচ্ছা, প্রথমে আমরা কি করি, প্রধান কার্বন শিকল নেই। তো তুমি আমাকে বলো প্রধান কার্বন শিকল কোনটা হবে, আমার এইটা হবে নাকি এইটা হবে? তো যেহেতু এখানে ডাবল বন্ধন আছে, তার মানে আমার প্রধান কার্বন শিকল কোনটা হবে, এইটা হবে। মানে আমার সিঙ্গেল বন্ধনের চেয়ে আমরা ডাবল বন্ধনটাকে বেশি প্রায়োরিটি দিই। তাহলে আমার প্রধান কার্বন শিকল যদি, আচ্ছা ঠিক আছে, উম, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো দেখো এখানে আমার মানে নাম্বারিংটা আমি কীভাবে করবো দেখো, আমি যদি এদিক থেকে নাম্বারিং করি তার মানে 1 নাম্বার কার্বন কিন্তু আমার কার্যমূলক চলে আসে। তাহলে এটা হবে 1 নাম্বার কার্বন, এটা হবে তোমার 2 নাম্বার কার্বন, এটা হবে তোমার 3 নাম্বার কার্বন। ঠিক আছে, ওকে। তো চলো আমরা এখানে একটু লিখি যে আমার এখানের মধ্যে মানে প্রিফিক্স হিসেবে কে আছে, মানে প্রতিস্থাপক হিসেবে কে আছে। প্রতিস্থাপক হিসেবে কিন্তু আমার মিথাইল আছে। তো আমরা এখানে লিখবো যে 2 মিথাইল। কি লিখবো আমরা? 2 মিথাইল লিখবো। ওকে ফাইন। আমার এখানে কি আর কোনো প্রতিস্থাপক আছে? আর কোনো প্রতিস্থাপক নাই। তার মানে এখানে আমরা কি নিয়ে কাজ করব? আমরা এখানে কার্বন সংখ্যা নিয়ে কাজ করব। আচ্ছা, তো এখানে কার্বন কয়টা আছে ভাই বলতো? 1টা 2টা 3টা আছে। সো 3টা যদি থাকে তার মানে এখানে কি লিখবো আমরা? প্রোপ লিখবো। ওকে, আচ্ছা। আর আমরা সবাইকে বলছিলাম যে এলকিন, মানে এলকিনকে আমরা সবসময় কি করি? প্রধান কার্যমূলকের আগে লিখি। সো আমার এলকিন যেটা আছে মানে ইনটা কত নম্বর কার্বন আছে ভাই বলতো? 2 নম্বর কার্বনে আছে। তার মানে এখানে কি লিখবো? আমরা প্রথমে লিখবো 2 ইন লিখবো। কি লিখবো আমরা? 2 ইন লিখবো। তারপর দেখো যে আমার অ্যালকোহলটা কত নম্বর কার্বন আছে? 1 নম্বর কার্বন আছে। তার মানে এটাকে আমরা কি লিখবো? 1 অল লিখবো। কি লিখবো আমরা? 1 অল লিখবো। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তার মানে এটার নাম কি হবে? যে 2 মিথাইল প্রোপ 2 ইন 1 অল হবে। আচ্ছা, এখন আমরা চলো এই কোশ্চেনটাকে আমরা একটু ভেঙে লেখা ট্রাই করি। দেখো, সো আমরা এখানে লিখলাম যে CH3 লিখলাম, তারপর এখানে লিখলাম আমি CH, তারপর দেখো ডাবল বন্ড, তারপর এখানে দিলাম আমি C, তারপর এখানে দিলাম আমি OH দিলাম। ঠিক আছে, তারপর এখানে দিলাম আমি CH2 দিলাম, তারপর এখানে দিলাম আমি CH2 দিলাম। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাই যে এখানের মধ্যে কোনটা কার্যমূলক হিসেবে কাজ করবে, কোনটা প্রতিস্থাপক হিসেবে কাজ করবে? দেখো যে CH কিন্তু উপরে ছিল আর ওই যেটা ছিল সেটা কিন্তু নিচে ছিল। তো যে উপরে থাকবে সে হবে তোমার প্রধান কার্যমূলক, আর যে নিচে থাকবে সে কি হবে? সে হবে তোমার প্রতিস্থাপক। সে কি হবে? সে হবে প্রতিস্থাপক। ঠিক আছে, আচ্ছা ওকে। সো এখন চলো আমরা একটু এটা একটু মানে সলভ করার ট্রাই করি। আচ্ছা, তো এখন প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে প্রধান কার্বন শিকল বাই করতে হবে। সো প্রধান কার্বন শিকল কোনটা হবে? এইটি হবে প্রধান কার্বন শিকল। সো দেখো আমার কার্যকরী মূলকের মধ্যে কিন্তু কার্বন আছে। তার মানে এই কার্বনটাকে দেবো আমরা 1 নাম্বার কার্বন, তারপর দেবো 2 নাম্বার, তারপর দেবো 3 নাম্বার কার্বন, তারপর 4 নাম্বার, তারপর দেবো আমরা 5 নাম্বার কার্বন দেবো। ওকে, আচ্ছা। এখন আমরা কি লিখবো? প্রথমে আমরা প্রিফিক্স লিখবো। কি লিখবো? আচ্ছা, আগেরটা আরেকবার। আচ্ছা দেখো, তুমি সবসময় মাথায় রাখবা যে এলকিন মানে ইন অথবা আইন, এলকিন অথবা অ্যালকাইনকে সবসময় আমরা মূল কার্যকরী মূলকের আগে লিখি। অ্যালকিন এবং অ্যালকাইনকে আমরা কখনো প্রতিস্থাপক হিসেবে লিখি না। অ্যালকিন এবং অ্যালকাইনকে সবসময় আমরা মূল যে কার্যকরী মূলক আছে তার সবসময় আগে লিখি। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে ওকে। এখন দেখো ভাইয়া যে আমরা এখানে প্রথমে কি করব? প্রথমে আমরা এখানের মধ্যে যে প্রতিস্থাপক নিব বা প্রিফিক্স নিব। সো প্রতিস্থাপক হিসেবে এখানে কে আছে? প্রতিস্থাপক হিসেবে এখানে কিন্তু OH আছে। প্রতিস্থাপক হিসেবে এখানে কে আছে? OH আছে। সো OH যদি প্রতিস্থাপক হিসেবে থাকে তখন সেটাকে আমরা কি লিখি? হাইড্রোক্সি লিখি। এখন সেটা কত নম্বর কার্বন আছে? 3 নম্বর কার্বন আছে। সো আমরা এখানে লিখবো যে 3 হাইড্রোক্সি। কি লিখবো আমরা? 3 হাইড্রোক্সি লিখবো। 3 হাইড্রোক্সি লিখবো। ওকে ফাইন। এখানে কি আর কোনো প্রতিস্থাপক আছে? আর কোনো প্রতিস্থাপক নাই। এখন আমরা কি করব? কার্বন সংখ্যা নিয়ে কাজ করব। কার্বন সংখ্যা এখানে কয়টা আছে ভাই বলতো? এখানে কার্বন সংখ্যা তোমার 5টা আছে। সো 5টা যেহেতু আছে তার মানে এখানে কি লিখবো আমরা? পেন্ট লিখবো। ওকে, আর যেহেতু এখানে আমার কার্যকরী মূলক কোনটা ভাই বলতো? এলডিহাইড। এলডিহাইডকে আমরা সাফিক্স হিসেবে কি লিখি? এল লিখি। এলডিহাইডকে আমরা সাফিক্স হিসেবে কি লিখি? এল লিখি। বাট এখানে যেহেতু এলকিন আছে, আমরা কি বলছিলাম যে এলকিন এবং অ্যালকাইনকে আমরা সবসময় কার্যকরী মূলকের আগে লিখি। সো আমার অ্যালকিনটা কত নম্বর কার্বন আছে? 3 নম্বর কার্বন আছে। তার মানে আমরা আগে অ্যালকিনটাকে লিখে ফেলছি যে 3 ইন। আর আমার এই যে এলডিহাইডটা কত নম্বর কার্বন আছে? 1 নম্বর কার্বন আছে। তার মানে এটা কি হবে? 1 এল হবে। কি হবে? 1 এল হবে। তাহলে এটার নাম কি হবে? 3 হাইড্রোক্সি প্যান্ট 3 ইন 1 এল। কি হবে? 3 হাইড্রোক্সি প্যান্ট 3 ইন 1 এল হবে। আর সেরা তোমরা তো সবাই পারতেছো বস এক একটা। এখন আমার সিস্টেম ক্র্যাশ করে কিনা হ্যাঁ, জানতাম সিস্টেমটা ক্র্যাশ করবে। আচ্ছা সমস্যা নাই, আমরা আবার ঢুকি। দুঃখিত, দাঁড়াও একটা মিনিট।
আচ্ছা, ওকে, এখন পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমার এটা, যে আমরা প্রথমে চলো এটাকে একটু ভেঙে লিখি। সো দেখো কার্বনের মধ্যে কি আছে ভাই বলতো, 3 দিকে 3টা CH3 আছে। সো আমি এখানে দিলাম একটা CH3, আমি এখানে দিলাম একটা CH3 দিলাম, তারপর আমি এখানের মধ্যে একটা দিলাম CH3 দিলাম। ওকে, আর এখানে কি আছে ভাই বলতো, CHO আছে। ওকে, সো আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাকে প্রধান কার্যকরীমূলকটাকে বের করতে হবে। আচ্ছা, সো এখানে কার্যকরীমূলক কোনটা ভাই বলতো, কার্যকরীমূলক হচ্ছে আমার এইটা। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা দেখো, সো তুমি আমাকে বলতো যে মূল কার্বন শিকল কোনটা হবে, মূল কার্বন শিকল কিন্তু এইটা হবে। তুমি চাইলে এইটাও নিতে পারো, তুমি চাইলে এইটাও নিতে পারো, কোনো সমস্যা না, ঘুরে ফিরে সেমই হবে। আচ্ছা, সো আমরা নাম্বারিংটা কীভাবে করবো, যেহেতু আমার কার্যকরীমূলকের মধ্যে কার্বন আছে, তার মানে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3 হবে, ঠিক আছে। ওকে, সো প্রথমে আমরা কি লিখবো, প্রথমে আমরা লিখবো প্রিফিক্স লিখবো। সো এখানে প্রতিস্থাপক হিসেবে কে আছে ভাই বলতো, প্রতিস্থাপক হিসেবে এখানে মিথাইল আছে। সো এখানে আছে মিথাইল, এখানে আছে মিথাইল। সো আমরা কি লিখবো ভাই বলতো, যে আমরা এখানে লিখবো যে 2,2 ডাইমিথাইল, কি লিখবো আমরা, 2,2 ডাইমিথাইল লিখবো, তাই না। ওকে ফাইন, এখানে আর তো কোনো প্রতিস্থাপক নাই, তার মানে এখানে আমরা কি নিয়ে কাজ করবো, কার্বন সংখ্যা নিয়ে কাজ করবো। কার্বন এখানে কয়টা আছে ভাই বলতো, 3টা আছে, তার মানে কি লিখবো আমরা, আমরা এখানে লিখবো প্রুফ লিখবো। ওকে ফাইন, আর প্রুফ যেহেতু এখানে 1 নম্বর কার্বন যেহেতু অ্যালডিহাইড আছে, তার মানে কি লিখবো, প্রুফ 1,1L লিখবো, ঠিক আছে, প্রুফ 1L। তুমি চাইলে প্রোপানেল 1ও লিখতে পারো, তুমি চাইলে এখানে প্রোপানেল 1ও লিখতে পারো, মানে এটা অপশনের উপর ভিত্তি করে আর কি, মানে অপশনে যেটা থাকবে তুমি সেটার উপর ভিত্তি করে তুমি আনসার লিখবে আর কি, প্রোপানেল 1ও লিখতে পারবা। আচ্ছা ঠিক আছে, ওকে, এখন দেখি আমরা যে এই যে যৌগটা আছে, এই যৌগটাকে আমরা কিভাবে নামকরণ করব। দেখো, সো এখানে কার্যকরীমূলক হিসেবে কি আছে বলতো, CO মানে কিটোন আছে, কি আছে, কিটোন আছে। আর কিটোনকে আমরা সাফিক্সের মধ্যে উন হিসেবে লিখি। তো চলো আমরা এখন নাম্বারিংটা করি। আচ্ছা, সো দেখো ভাই, আমরা নাম্বারিংটা কীভাবে করবো, দেখো তো আমরা এদিক থেকে নাম্বারিং করলে আমরা 2 নম্বর কার্বনে পাবো, আমি এদিক থেকে নাম্বারিং করলে আমি 3 নম্বর পাবো। সো আমি এদিক থেকে নাম্বারিং করবো, সো এটাকে দিলাম আমি 1, এটাকে দিলাম আমি 2, এটাকে দিলাম আমি 3, এটাকে দিলাম আমি 4, এটাকে দিলাম আমি 5, এটাকে দিলাম আমি 6 দিলাম। ওকে, আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো ভাই, এখানে কি আমার কোনো শাখা প্রশাখা আছে, কোনো শাখার প্রশাখা কিন্তু নাই। সো যেহেতু কোনো শাখার প্রশাখা নাই, তার মানে এখানে আমরা কোনো প্রিফিক্স লিখবো না, আমরা সরাসরি ওয়ার্ড রুট বা কার্বন সংখ্যা নিয়ে কাজ করব। সো এখানে কার্বন কয়টা আছে ভাই বলতো, 6টা আছে। সো আমরা এখানে লিখবো হ্যাক্স লিখবো, ঠিক আছে, হ্যাক্স লিখবো। ওকে, আচ্ছা, এখন এখানে কার্যকরীমূলক হিসেবে কি আছে ভাই বলতো, কিটোন আছে। আর কিটোনকে আমরা সাফিক্স হিসেবে কি লিখি, উন লিখি। এবং কিটোনটা কত নাম্বার কার্বনে আছে ভাই বলতো, 2 নাম্বার এবং 4 নাম্বার কার্বনে আছে। সো আমরা এখানে কি লিখবো, যে 2, 4 লিখবো। তারপর দেখো, যেহেতু এখানে 2টা আছে, তার মানে এখানে কি লিখবো আমরা, এখানে লিখবো আমরা ডাই উন লিখবো, কি লিখবো আমরা, ডাই উন লিখবো। তার মানে এইটার নাম কি হবে, হ্যাক্স 2,4 ডাই উন হবে, হ্যাক্স 2,4 ডাই উন হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন চলো আমরা যে এই কোশ্চেনটা সলভ করি। যে এখানের মধ্যে দেখো যে আমার প্রধান কার্যকরীমূলক কোনটা হবে, দেখো এখানের মধ্যে COOH আছে, আবার এখানে কিটোন আছে। সো দেখো COOH কিন্তু সবার উপরে ছিল, আর CO কিন্তু নিচে ছিল। সো যে উপরে থাকে সে কি হবে, যে উপরে থাকে সে কি হবে, সে হবে তোমার কার্যকরীমূলক, আর যে নিচে থাকবে সে কি হবে, সে হবে তোমার প্রতিস্থাপক। তার মানে এটা হবে তোমার কার্যকরীমূলক, আর এগুলো কি হবে, প্রতিস্থাপক হবে। আচ্ছা ফাইন, আচ্ছা ওকে, এখন দেখো ভাইয়া, যে আমরা এখন নাম্বারিংটা কিভাবে করবো, দেখো তো ভাইয়া, যে প্রধান কার্যকরীমূলকে যেহেতু আমার কার্বন আছে, তার মানে এটাই হবে তোমার 1 নাম্বার কার্বন। সো আমি এটাকে দেবো 1, এটাকে দেবো আমরা 2, এটাকে দেবো আমরা 3, এটাকে দেবো আমরা 4, এটা 5, এটা হবে তোমার 6 হবে। ওকে, এখন প্রতিস্থাপকগুলা কোথায় কোথায় আছে ভাই বলতো, প্রতিস্থাপকগুলো আমার 3 নাম্বার কার্বনে আছে এবং 5 নাম্বার কার্বনে আছে। তার মানে আমরা কি লিখবো ভাই বলতো, 3, 5, 3, 5, 2টা যেহেতু আছে, তার মানে কি লিখবো আমরা, ডাই লিখবো। আর কিটোনকে আমরা প্রতিস্থাপক হিসেবে কি লিখি, অক্সো লিখি। তার মানে এখানে কি হবে, 3, 5 ডাই অক্সো হবে, কি হবে, 3, 5 ডাই অক্সো হবে, ঠিক আছে, 3, 5 ডাই অক্সো হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন এখানে তো আর কোনো মানে প্রতিস্থাপক নাই। সো যেহেতু এখানের মধ্যে আর কোনো প্রতিস্থাপক নাই, তার মানে এখানে আমরা কি নিব, কার্বন নিব। কার্বন এখানে কয়টা আছে ভাই বলতো, 6টা আছে, তার মানে এখানে কি হবে, হ্যাক্স হবে, কি হবে এখানে, হ্যাক্স হবে। ওকে ফাইন, আর হ্যাক্স লিখলাম এখানে। আর কার্যকরীমূলক হিসেবে কি আছে, COOH আছে, এবং অ্যাসিডকে আমরা কি লিখি, সাফিক্স হিসেবে উইক অ্যাসিড লিখি। তার মানে কি লিখবো আমরা, হ্যাক্স 1 উইক অ্যাসিড লিখবো, হ্যাক্স 1 উইক অ্যাসিড লিখবো, কি লিখবো আমরা, হ্যাক্স 1 উইক অ্যাসিড লিখবো। অথবা তুমি চাইলে হেক্সানোইক অ্যাসিডও বলতে পারো, কোনো সমস্যা নেই, হেক্সানোইক অ্যাসিডও বলতে পারো, অথবা হ্যাক্স 1 উইক অ্যাসিডও বলতে পারো, কোনো সমস্যা নেই, মানে অপশনে যেটা থাকবে ওইটার উপর ভিত্তি করে আর কি। আচ্ছা
ওকে, এখন দেখো যে আমরা এখানে কিভাবে করব। দেখো, তো আমার প্রধান কার্বন ছিল এইটা, আবার দেখো এখানে আমার 1 নম্বর কার্বনের কার্যমূলক আছে, এখানে আমার 1 নম্বর কার্বনের কার্যমূলক আছে। তো আমি যে কোনো একটি থেকে নাম্বারিংটা করলেই হবে, কোনো সমস্যা নেই। সো ধরো আমি এটাকে দিলাম 1, এটাকে দিলাম আমি 2, এটাকে দিলাম আমি 3, এটাকে দিলাম আমি 4 দিলাম। ওকে, এখন তুমি আমাকে বলো তো এখানে কোনো প্রতিস্থাপক আছে কি না। কোনো প্রতিস্থাপক নাই, তার মানে এখানে কোনো প্রিফিক্স নাই। সো প্রিফিক্স যেহেতু নাই, তার মানে এখানে আমরা কি নিয়ে কাজ করবো, আমরা কার্বন সংখ্যা নিয়ে কাজ করবো। সো যেহেতু কার্বন সংখ্যা নিয়ে কাজ করবো, কার্বন এখানে কয়টা আছে বলতো, 4টা আছে, তার মানে এখানে কি হবে, বিউট হবে। ওকে, বিউট দিলাম। ওকে, আচ্ছা, এখন বিউট দিলাম, আর এখানে আমার কার্যমূলক কয়টা আছে বলতো, 2টা আছে। কত নম্বর কার্বনে আছে, 1 এবং 4 নম্বর কার্বন আছে, তার মানে এখানে কি লিখবো আমরা, 1 4 লিখবো। যেহেতু 2টা আছে, তার মানে কি লিখবো আমরা, ডাই লিখবো। আর অ্যাসিডকে আমরা কি লিখি, অ্যাসিডকে আমরা লিখি ওইক অ্যাসিড লিখি, তার মানে এটার নাম কি হবে, এটার নাম হবে তোমার বিউট 1,4 ডাই ওইক অ্যাসিড হবে। কি হবে, বিউট 1,4 ডাই ওইক অ্যাসিড হবে। আচ্ছা আচ্ছা, তারপর আসি আমরা এখানের মধ্যে যে এটা হচ্ছে তোমার অ্যানহাইড্রেট এবং এস্টারের নাম। আচ্ছা, নামকরণ হচ্ছে আমার কয়টা আছে দেখি, আর বেশি নাই, এই অল্প কয়টা নামকরণ আছে, বেশি না, 800 বছর 10 থেকে 15 মিনিট লাগবে, তারপর ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, তো আমরা চলো একটু এস্টার এবং অ্যানহাইড্রেটের নামকরণ কীভাবে করতে হয় আমরা সেটা একটু বোঝা ট্রাই করে দেখো। সো অ্যানহাইড্রেট মানে কীভাবে বলো তো, অ্যানহাইড্রেট মানে হচ্ছে তোমার যে এখানে আমাদের কী থাকবে, সি ডাবল বন্ড ও থাকবে, এখানে কী থাকবে বলতো, এখানে একটা ও থাকবে, তারপর এখানে কী থাকবে, একটা সি ডাবল বন্ড ও থাকবে। সো তুমি যেখানে এইটা দেখবা সেটাকে তুমি মাথায় রাখবা, সেটা হচ্ছে তোমার অ্যানহাইড্রেট, ঠিক আছে, অ্যানহাইড্রেট। ওকে, আচ্ছা, এখন দেখো, ধরো আমি এখানে দিলাম একটা সিএইচ3 দিলাম। ওকে, আমি এখানে দিলাম একটা সিএইচ3 দিলাম, আমি এখানে দিলাম একটা সিএইচ3 দিলাম। ওকে, আচ্ছা, সিএইচ3 এখানে দিলাম আমি সিএইচ3 দিলাম। ওকে, আচ্ছা, ফাইন। আচ্ছা, ওকে, সো তুমি আমাকে বলো তো ভাইয়া অক্সিজেনের এই পাশে কয়টা কার্বন আছে, ভাইয়া বলো তো, 2টা কার্বন আছে। আবার দেখো এখানে অক্সিজেনের পাশে কয়টা কার্বন আছে, 2টা কার্বন আছে। যেহেতু এখানে 2টা কার্বন আছে, তার মানে এখানে কি লিখবো আমরা, ইথানোইক লিখবো। কি লিখবো আমরা, ইথানোইক লিখবো। মানে যেহেতু দুই দিকে আমার 2টা করে কার্বন আছে, তার মানে এখানে কি লিখবো আমরা, ইথানোইক লিখবো। কি লিখবো, ইথানোইক লিখবো। আর যেহেতু এটা একটা অ্যানহাইড্রেট, তার মানে এটাকে কি লিখবো আমরা, ইথানোইক অ্যানহাইড্রেট লিখবো। অ্যানহাইড্রেট বান তোমরা এভাবে, তাই না, ইথানোইক কি হবে, এটার নাম হবে অ্যানহাইড্রেট হবে, ঠিক আছে, ইথানোইক অ্যানহাইড্রেট হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা, আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করে দেখো। ধরো আমি এখানে নিলাম যে CH3 CH2, তারপর এখানে দিলাম আমি C ডাবল বন্ড O, C ডাবল বন্ড O, তারপর এখানে দিলাম আমি O, তারপর এখানে দিলাম আমি C ডাবল বন্ড O দিলাম, তারপর এখানে দিলাম আমি CH3 দিলাম। ওকে, ফাইন। আচ্ছা, তুমি আমাকে বলো অক্সিজেনের এই পাশে, দেখো অক্সিজেনের এই পাশে কয়টা কার্বন আছে, বলতো 2টা কার্বন আছে, তার মানে এটাকে আমরা কি বলবো, ইথানোইক বলবো। এই পাশে কয়টা কার্বন আছে, এই পাশে আছে তোমার 3টা কার্বন আছে। সো 3টা কার্বন মানে এখানে কি আছে, কি বলবো, এটাকে প্রোপানোইক বলবো। এখন তুমি আমাকে বলো ইথানোইক আগে হবে নাকি প্রোপানোইক আগে হবে। অ্যালফাবেটিক অর্ডারে দেখো, অ্যালফাবেটিক অর্ডারে তোমার ই আগে, পি হচ্ছে তোমার পরে। তার মানে আমরা প্রথমে কি লিখবো, ইথানোইক 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 ইথানোইক, তারপর কি লিখবো আমরা, প্রোপানোইক লিখবো। ইথানোইক প্রোপানোইক লিখবো, ইথানোইক প্রোপানোইক প্রোপানোইক নোইক, তারপর এখানে কি লিখবো, তারপর এখানে লিখবো আমরা অ্যানহাইড্রেট লিখবো। কি লিখবো আমরা, অ্যানহাইড্রেট লিখবো, অ্যানহাইড্রেট লিখবো। আর এখানে যেহেতু আমার মানে 2টা যেহেতু ইথানোইক ছিল, এই জন্য আমরা এখানে জাস্ট একবার লিখছি আর কি। আচ্ছা আচ্ছা, কোনটা বুঝো নাই, কোনটা বুঝো নাই? আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, আর এস্টারের ক্ষেত্রে মাথায় রাখবা যদি কোনো এইরকম থাকে যে সি ডাবল বন্ড ও, তারপর এখানে যদি তোমার ও থাকে, তখন সেটাকে আমরা কি বলি, এস্টার বলি, ঠিক আছে। আচ্ছা, তো ধরো এখানে আমি কি দিলাম, এখানে আমি একটা CH3 দিলাম, আমি এখানে দিলাম একটা CH3 দিলাম, আর এখানে আমি দিলাম, ধরো সাপোজ এখানে দিলাম CH2 দিলাম, আর এখানে দিলাম আমি, সরি দুঃখিত, এখানে দিলাম আমি CH3 দিলাম, তারপর এখানে দিলাম আমি CH2 দিলাম। ওকে, ফাইন। তো তুমি এস্টারের ক্ষেত্রে মাথায় রাখবা যে অক্সিজেনের এই পাশে যারা থাকবে সেটাকে আমরা লিখবো অ্যালকাইল হিসেবে। সো এখানে কার্বন কয়টা আছে বলতো, কার্বন এখানে তোমার একটা আছে। সো একটা যেহেতু আছে, তার মানে এটাকে আমরা কি লিখবো, মিথাইল লিখবো, মিথাইল লিখবো। কি লিখবো আমরা, মিথাইল হিসেবে লিখবো। আর এই পাশে কার্বন কয়টা আছে বলতো, একটা, দুইটা, 3টা আছে। যেহেতু 3টা কার্বন আছে, আমি এটাকে আমরা কি লিখবো, প্রোপানয়েড লিখবো। মানে এস্টার নাম হয় তোমার অ্যালকাইল অ্যালকানয়েড। অক্সিজেনের সাথে যেটা থাকে সেটাকে আমরা লিখি অ্যালকাইল হিসেবে, আর এই পাশে যেটা থাকে সেটাকে আমরা লিখি অ্যালকানয়েড হিসেবে। তো এখানে কার্বন কয়টা আছে বলতো, এখানে কার্বন তোমার 3টা আছে, তার মানে এটা কি হবে, এটা হবে তোমার প্রোপানয়েড। কি হবে, প্রোপানয়েড হবে, কি হবে, প্রোপানয়েড হবে, ঠিক আছে। আচ্ছা, বেশি আটকে যাচ্ছে, আটকে যাচ্ছে নাকি? আচ্ছা, তোমরা আমাকে জানাও তো যে ক্লিয়ার কিনা।
এখন ক্লিয়ার কিনা দেখো, আমাকে একটু জানাও ক্লিয়ার কিনা, বেশি প্রবলেম হচ্ছে? সাউন্ড প্রবলেম, এখন ক্লিয়ার কিনা জানাও, এখন ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে। শাকিল ভাই আছেন? হ্যাঁ ভাই আছি আমি। আমার ভয়েস কি ক্লিয়ার, মানে নেট প্রবলেম করতেছিল। এখন ক্লিয়ার, নেট প্রবলেম করতেছে? ক্লিয়ার আছে। এখন ক্লিয়ার আছে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, আমি বলি। আচ্ছা তোমরা কি এই জিনিসগুলো বুঝছিলে কিনা একটু জানাও তো, এই জিনিসগুলো কি বুঝছো কিনা? হুম, আচ্ছা আমি, আচ্ছা আবার এখান থেকে শুরু করি। নেটের সমস্যা তাই না ভাই? আচ্ছা আমি দাঁড়ান একটু দেখি। আচ্ছা আমি আস্তে আস্তে স্টার্ট করি। ওকে ভাই, এখন দেখেন তো ভাই শাকিল ভাই ক্লিয়ার কিনা এখন? শাকিল ভাই হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার আছে তো, আমি তো ক্লিয়ারই আচ্ছা দেখতে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে তাহলে আমি স্টার্ট করি। আচ্ছা দেখো, যদি তোমার কখনো এরকম থাকে যে সি ডাবল বন্ড ও, তারপর এখানে ও আছে, তারপর সি ডাবল বন্ড ও আছে, এটাকে আমরা কি বলি? অ্যানহাইড্রেট বলি। সো অ্যানহাইড্রেটের ক্ষেত্রে তুমি মাথায় রাখবা যে অক্সিজেনের এই পাশে কি আছে ব্যবহার, তো দুইটা কার্বন আছে। সো দুইটা কার্বন আছে মানে এটাকে আমরা কি বলবো? ইথানোইক বলবো, ইথানোইক। আবার এই পাশে কয়টা কার্বন আছে? দুইটা কার্বন আছে, তার মানে এটাকে আমরা কি বলবো? ইথানোইক বলবো। তো যেহেতু দুইটা কার্বন মানে উভয় পাশে আছে, তার আমরা কি লিখবো? আমরা ডাবল কি ইথানোইক লিখবো? ডাবল ইথানোইক লিখবো না, তার মানে শুধুমাত্র আমরা একবার ইথানোইক লিখবো, তারপর কি লিখবো? আমরা অ্যানহাইড্রেট লিখবো। এটার নাম কি হবে? ইথানোইক অ্যানহাইড্রেট হবে। আচ্ছা যারা এটা বুঝো না, এটা একটু বুঝে ট্রাই করে দেখো। অক্সিজেনের এই পাশে কয়টা কার্বন আছে ভাই বলতো? দুইটা কার্বন আছে। সো দুইটা কার্বন আছে মানে কি ভাই বলতো? কার্বন হচ্ছে তোমার ইথ, তার মানে এটা কি হবে? ইথানোইক হবে। এই পাশে কয়টা কার্বন আছে? তিনটা কার্বন আছে, তার মানে কি হবে? প্রোপানোইক হবে। এখন তুমি আমাকে বলতো ভাইয়া যে ইথানোইক এবং প্রোপানোইকের মধ্যে, ইথানোইক এবং প্রোপানোইকের মধ্যে কোনটা আগে আসবে? যেহেতু ই অ্যালফাবেটিক অর্ডারে আগে আসে, এই জন্য ইথানোইকটা আগে আসবে, তারপর প্রথমে আসে ইথানোইক, তারপর আসে প্রোপানোইক, তারপর এটার নাম কি হবে? অ্যানহাইড্রেট হবে। ঠিক আছে, ওকে ওকে। এখন আসি এস্টার। এস্টার মানে কিভাবে বলতো? সি ডাবল বন্ড ও, ও থাকলে সেটাকে আমরা কি বলি? এস্টার বলি। ওকে সো তুমি মাথায় রাখবা যে এস্টারের ক্ষেত্রে অক্সিজেনের সাথে যেটা থাকে সেটাকে আমরা বলি অ্যালকাইল, আর এই পাশে যারা থাকে তাদেরকে আমরা কি বলি ভাই বলতো? অ্যালকানয়েড বলি। সো অক্সিজেনের এই পাশে কার্বন কয়টা আছে ভাই বলতো? কার্বন আছে তোমার একটা। সো একটা যেহেতু আছে, তার মানে এটাকে আমরা কি বলবো? মিথাইল বলবো। আর এই পাশে যারা আছে, এই পাশে কার্বন কয়টা আছে ভাই বলতো? তিনটা আছে, তার মানে এটাকে আমরা কি বলবো? প্রোপানয়েড বলবো। কি বলবো আমরা? প্রোপানয়েড বলবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ও চলো আমরা একটু প্র্যাকটিস করি, দেখো। আচ্ছা দেখো, তো দেখো ভাই এখানের মধ্যে এটা কি হবে বলো তো ভাইয়া? যে আমার দেখো এটা হচ্ছে তোমার সি ডাবল বন্ড ও, ও সি ডাবল বন্ড ও, এখানে এটা কি? একটা অ্যানহাইড্রেট। এখন দেখো অক্সিজেনের এই পাশে কি আছে? দুইটা কার্বন আছে, তার মানে কি হবে? ইথানোইক হবে। আবার এই পাশে দুইটা কার্বন আছে, তার মানে কি হবে? এটা ইথানোইক হবে। সো যেহেতু ডাবল ইথানোইক, তার মানে আমরা কি লিখবো? একবার ইথানোইক লিখে ফেলবো। সো আমরা কি লিখবো? আমরা ইথানোইক, এটা কি হবে? ইথানোইক, ইথানোইক, তারপর এখানে কি হবে? অ্যানহাইড্রেট হবে। ইথানোইক অ্যানহাইড্রাইট হবে, ইথানোইক অ্যানহাইড্রাইট হবে। ঠিক আছে, ইথানোইক অ্যানহাইড্রেট হবে। আচ্ছা ওকে। আর দেখো তো ভাই এখানে কি আছে? তোমার সি ডাবল বন্ড ও, ও আছে, তার মানে এটা কি? একটা এস্টার। ওকে অক্সিজেনের এই পাশে যারা থাকে তাদেরকে আমরা কি হিসেবে লিখি? অ্যালকাইল হিসেবে লিখি। কার্বন এখানে কয়টা আছে? তিনটা আছে, তার মানে আমরা এখানে কি লিখবো? প্রোপাইল লিখবো। কি লিখবো আমরা? প্রোপাইল, অ্যালকাইল মানে প্রোপাইল লিখবো। ওকে আমার এই পাশে কার্বন কয়টা আছে ভাই বলতো? এই পাশে কার্বন আছে আমার দুইটা। সো যেহেতু দুইটা আছে, তার মানে এখানে আমরা কি লিখবো? অ্যালকানয়েড হিসেবে লিখবো। সো অ্যালকানয়েড মানে এখানে কি হবে ভাই বলতো? দুই কার্বন বিশিষ্ট, তার মানে এটা হবে তোমার ইথানয়েড হবে। কি হবে? ইথানয়েড হবে। কি হবে? ইথানয়েড হবে। ঠিক আছে, এখন বুঝছো কি না? আবারও নাকি সমস্যা? শাকিল ভাই এটা সলিউশন বলেন তো ভাই, বুঝতেছি না কি করবো।
বা আমি কি ল্যান পোর্ট এটা ইউজ করব? দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। শাকিল ভাই এটা একটু ইস্যু করতেছে আপনার, আমি দেখতে পাচ্ছি মানে আপনার নেট কানেকশন একদম লো এখানে দেখাচ্ছে, এখানে দেখায় তো মানে তিনটা দাগের ভিতরে একটা দাগ দেখাচ্ছে। হুম। আচ্ছা ভাই আমি একটু ল্যান পোর্টটা লাগাই, দেখি এখন কি হয়। যদিও মানে ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম প্রবলেম এমন না, আমি দেখতে পাচ্ছি আটকাচ্ছেও না। পোলাপান জ্ঞান জানি বলতেছে আটকায় আটকায় আটকায়। ভাই ক্লিয়ার আছে, আমি ওয়েবে দেখতেছি ক্লিয়ার আছে। হ্যাঁ ক্লিয়ার আছে না? ওয়েব আচ্ছা ক্লিয়ার মানে হচ্ছে এফবি দা অটো ক্লিয়ার থাকবে। হুম হুম। এখন কি ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার এখন আচ্ছা আমি একটু সাউন্ড প্রবলেম, ওরা মানে ওরা একটা কিছু পাইলে হয়েছে ভাই, মানে একই কমেন্ট বারবার রিপিট করে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আবার স্টারটা বুঝাই ওদেরকে, তারপর আমরা নেক্সট কোয়েশ্চনটাতে যাই। ওকে আচ্ছা ওকে ঠিক আছে দেখো, ওকে ভাই দেখো অক্সিজেনের এই পাশে যাদেরকে রাখবো আমরা, দেখো যে অ্যাসিডের ক্ষেত্রে আমরা ধরো এইভাবে লিখলাম আমরা যে সি ডাবল বন্ড ও, তারপর এখানে লিখলাম আমি একটা ও, তারপর এখানে আমি একটা অ্যালকাইল গ্রুপ দিলাম, ঠিক আছে। আচ্ছা আবার এই পাশে ধরো একটা আমি একটা অ্যালকাইল গ্রুপ দিলাম, ওকে। তো তুমি মাথায় রাখবা যে অক্সিজেনের পাশে যে থাকবে তাকে আমরা কি লিখবো, তাকে আমরা লিখবো অ্যালকাইল হিসেবে লিখবো, তাকে আমরা কি লিখবো, তাকে আমরা লিখবো অ্যালকাইল হিসেবে লিখবো, অ্যালকাইল হিসেবে লিখবো। আর এই পাশে যারা থাকবে তাদেরকে একসাথে আমরা কি লিখবো, আমরা লিখবো অ্যালকানয়েড হিসেবে লিখবো। কিভাবে লিখবো আমরা, অ্যালকানয়েড হিসেবে লিখবো। কিভাবে লিখবো আমরা, অ্যালকানয়েড হিসেবে লিখবো। তাহলে তুমি আমাকে বলো আমার অক্সিজেনের এই পাশে কয়টা কার্বন আছে? অক্সিজেনের এই পাশে কার্বন আছে তোমার তিনটা। সো তিনটা কার্বন থাকলে আমরা কি বলি, প্রোপ বলি। তার মানে এটা কি হবে, প্রোপাইল হবে, প্রোপাইল। আর এই পাশে কার্বন কয়টা আছে, দুইটা আছে। সো কার্বন দুইটা থাকলে আমরা কি বলি, এসএফ বলি। তো যেহেতু আশা করি এখন তোমরা বুঝছো, আশা করি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো। ভাই নেটওয়ার্ক কি মনে হয় শেষ হচ্ছে না, কি করবো ভাই শাকিল ভাই? বাকি পার্ট, বাকি পার্টটা কি রেকর্ড করে দিয়ে দিব শাকিল ভাই? আমার আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। তো হচ্ছে আমি একটু চেক করতেছিলাম আসলে কি হচ্ছে, মাঝে মধ্যে একটু সাউন্ড হচ্ছে কাটে কাটে যাচ্ছে, যদিও আমি আপনাকে ক্লিয়ার করতেছি, বাট ওয়েবে আর হচ্ছে ফেসবুকে দেখতেছি একটু কাটে কাটে যাচ্ছে। এখন এছাড়া উপায় নেই, আর আজকে বাকি পার্টটা আপনি রেকর্ড দিয়ে দেন, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা তাহলে ভাই রেকর্ড দিয়ে দিই। আচ্ছা ঠিক আর আছে। হচ্ছে একটু ক্লাস শেষে আমাকে একটু জানাইন তো আজকে কোন কোন টপিকগুলো পড়াইছেন, নেক্সট দিনে কোন কোন টপিক পড়াবেন, এটা হচ্ছে ওদেরকে একটু টেলিগ্রামে জানাই দিলে ভালো হবে। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে, আমি তাহলে কিছুক্ষণের মধ্যে রেকর্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই ঠিক আছে, তো ভাই ওদেরকে একটু কথা বলে শেষ করে দিই। আচ্ছা তো তোমরা যারা এত পর্যন্ত ক্লাসে ছিলা, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটা করছো। আচ্ছা বাকি পার্ট যেহেতু আমাদের নেটের সমস্যা করতেছে, সো বাকি পার্টটা আমি ট্রাই করব তোমাদেরকে রেকর্ড দিয়ে দেওয়ার, ঠিক আছে। তো ক্লাসটা আমরা আজকে এতটুকুই শেষ করে দিই, আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কথা হবে। ওকে আচ্ছা ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।